জানতে ইচ্ছা করে আজকের আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি নাজবুল হোসেন এবং বিরতিহীন আজকের এই সংযোগের বিষয় বীর কণ্ঠে বীরগাথা। মুক্তিযুদ্ধের চেতনায় বীর বাঙালি যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল দেশকে স্বাধীন করতে, সেই বীর সন্তানদের রয়েছে স্ব যুদ্ধের বীরগাথা। কিন্তু দেশ স্বাধীন হওয়ার 5 দশকেও বীর যোদ্ধাদের কণ্ঠে বীরত্বের গাথা সরকারিভাবে সংরক্ষণ করা হয়নি, চূড়ান্ত হয়নি তাদের তালিকাও। অথচ সময়ের স্রোতে একে একে হারিয়ে যাচ্ছে সেই সব বীর সূর্য সন্তানেরা। খবরের কাগজে প্রায়ই আসছে তাদের মৃত্যুর খবর। সরকারি পরিসংখ্যান বলছে গত 5 দশকে প্রায় 50% গেজেটভুক্ত মুক্তিযোদ্ধারা প্রয়াত হচ্ছেন। বীরকণ্ঠের বীরগাথার এই অনুষ্ঠানে আমরা কথা বলবো তাদের কথা, তাদের বীরত্বের কথা, তাদের স্মৃতিচারণ। বীর সন্তানদের বীরগাথার এই আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন এই আলোচনা আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর নুরুন নবী, 21শে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, গবেষক, লেখক, 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির যুক্তরাষ্ট্র চ্যাপ্টারের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি। স্যার, আপনাকে এই আলোচনায় স্বাগত জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। একই আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা, জাতির শ্রেষ্ঠ সন্তান বুলবুল খান মাহবুব। তিনি আমাদের সাথে টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। এবং একই আলোচনায় আমাদের সাথে আরও আছেন স্বনামধন্য প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা শরীদ কুমার লালা। তিনি আমাদের সাথে ঢাকা থেকে যুক্ত হয়েছেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আমি শুরুতে আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর নুরুন নবী, 21শে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, গবেষক, লেখক। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি শুরুতেই যদি আপনার কাছে আজকের এই দিনের স্মৃতিচারণ করতে বলি, বিজয় পরবর্তী সময়ে আপনার অনুভূতি কেমন ছিল, সে সময়টা আসলে কিভাবে কেটেছিল, এই 16ই ডিসেম্বরের পরের দিনগুলোর যদি ছোট্ট করে স্মৃতিচারণ করতে পারি, সেই ভূমিকা দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। ডক্টর নুরুন নবী। ধন্যবাদ আমাকে আপনার এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। এবং এই অনুষ্ঠানে দুজন সম্মানিত লোক রয়েছেন, বুলবুল খান মাহবুব, ওনাকে সেই মুক্তিযুদ্ধের সময় ওনার সাথে পরিচয়, প্রায় 50 বছর পরে দেখা হলো। এটা একটা অত্যন্ত আনন্দের ব্যাপার আমার জন্য। তো মুক্তিযুদ্ধের স্মৃতির কথা বলতে গেলে কোথা থেকে শুরু করব, এটা আমার জন্য খুবই ডিফিকাল্ট। এনিওয়ে, আমি সর্বপ্রথমে শ্রদ্ধাভরে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, যে সমস্ত মা বোনেরা তাদের সম্মানহানি হয়েছিল, তাদের সবাইকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং শ্রোতা বন্ধুদের সবাইকে বিজয় মাসে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মুক্তি স্বাধীনতা সংগ্রামের দুটো অধ্যায়, একটা হলো মুক্তি সংগ্রাম, সেই 47 থেকে 71-এর 25শে মার্চ পর্যন্ত, আর একটা হলো মুক্তিযুদ্ধ। আমার সৌভাগ্য হয়েছিল এই দুটি অধ্যায়ে অংশগ্রহণ করার জন্য। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, ছাত্রলীগের কর্মী ছিলাম। সেই বঙ্গবন্ধুর 6 দফার আন্দোলন, ছাত্রদের 11 দফা আন্দোলন, তারপরে আগরতলা ষড়যন্ত্র মামলা বিরোধী আন্দোলন, তারপরে গণ অভ্যুত্থান, তারপরে আইয়ুব খানের পতন, ইয়াহিয়া খানের আগমন, বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি দেওয়া হয়, আমরা ওনাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করি। তারপরে নির্বাচন হয়, সেই নির্বাচনে বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ 6 দফার ম্যান্ডেট পায় এবং পাকিস্তানের জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদে সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে আবির্ভূত হয়। কিন্তু ভুট্টো এবং ইয়াহিয়া খান বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা হস্তান্তর করবে না, বাঙালিদের অধিকার বা স্বাধিকার তারা দিবে না। সেই জন্য ষড়যন্ত্র করে 3রা মার্চ 71-এ যে জাতীয় পরিষদের অধিবেশন হওয়ার কথা ছিল ঢাকাতে, সেটা বঙ্গবন্ধুর সাথে পরামর্শ না করে একতরফা ভাবে সেটা বন্ধ করে দেয়। বঙ্গবন্ধু এটাকে স্পষ্ট
বাঙালির অধিকার স্বাধিকারের চ্যালেঞ্জ হিসাবে দেখলেন এবং তিনি সেটাকে আনচ্যালেঞ্জ না ছেড়ে না দিয়ে অসহযোগ আন্দোলনে ডাক দিলেন। আমি সেই অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলাম। অসহযোগ আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছিল। তো আমাদের হলে প্রায় ৮-৯০০ ছাত্রের মধ্যে আমরা মাত্র ১৪ জন ছাত্র ছিলাম অসহযোগ আন্দোলনের কর্মী হিসাবে। এর ভিতরে ছাত্রলীগের ১২ জন এবং ছাত্র ইউনিয়ন মতিয়া গ্রুপের ২ জন ছিলেন। আমরা এই সার্বক্ষণিক অসহযোগ আন্দোলনের কর্মী ছিলাম। ২৫শে মার্চ দুপুরবেলা আমাদের ছাত্র সংগ্রাম পরিষদের নেতা আব্দুল কুদ্দুস মাখন, আমাদের হলের উনি ছাত্র ছিলেন, ডাকসুর জিএস ছিলেন। উনি বললেন যে বঙ্গবন্ধুর সাথে ইয়াহিয়া খানের আলোচনা ভেঙে গিয়েছে, ইয়াহিয়া খান পাকিস্তানে চলে যাবে এবং আজকে রাত্রে ঢাকা আক্রমণ করবে সেনাবাহিনী। তোমরা ইকবাল হলে স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের অফিস, সেখানে গিয়ে জেনে নেও তো তোমাদের কি করতে হবে। আমরা সন্ধ্যায়, এখন বোধহয় সার্জেন্ট জহুরুল হক হল, তখন ছিল এটা ইকবাল হল, সেখানে কেন্দ্রীয় পরিষদের অফিসে গেলাম। এর আগে প্রতিদিন যখন ওখানে যেতাম খুব মানে গমগমা পরিবেশ, ছাত্র এবং তরুণ নেতারা সেখানে উপস্থিত, কিন্তু ওই দিন কোনো লোকজনই ছিল না, শুধু বগুড়ার ছেলে চিশতি ছাত্রলীগের কর্মী খুব ভালো স্লোগান দিতে পারতো আমাদের মিটিংয়ে। সে আমাদেরকে জানালো যে আজকে রাত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিলিটারি আক্রমণ করবে। আমাদেরকে বলল শাহবাগ হোটেলের সামনে, এখন যেটা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, ওই তারপরে যেখানে গণজাগরণ মঞ্চ হয়েছিল ওইখানে একটা পানির ফোয়ারা ছিল, ওর সামনে একটা ব্যারিকেড তৈরি করা যাতে পাকিস্তানিরা সহজে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে না পারে। আমাদেরকে আরো বললো যে বস্তি জিন্না হলের পেছনে যে বস্তি ছিল এখন আর সেটা নাই, সেখানে একজন বস্তির নেতার নাম বললো যে সে আমাদেরকে ৪০-৫০ জন কর্মী দিবে, আমরা এদেরকে নিয়ে একটা ব্যারিকেড তৈরি করব। তো আমরা ২৫শে মার্চ রাত্রে ওখানে ব্যারিকেড তৈরি করছিলাম। ১১:৩০টার দিকে আর্মির একটি কনভয় ঢাকা ইউনিভার্সিটির দিকে যাচ্ছিল। আমাদেরকে হইচই দেখে থেমে, আমরা এলিফ্যান্ট রোডের কাজ করছিলাম, আমাদের দিকে ওদের জিপের লাইট অন করে, আমি লম্বা স্টোরি সংক্ষেপে বলছি, আমাদের উপরে গুলি করে। আমি লাফ দিয়ে নর্দমাতে পড়ে বেঁচে যায়, আমার গায়ে গুলি লাগেনি, কিন্তু ওইখানে যারা কাজ করছিল তাদের অনেকেই হতাহত হয়, অনেকে মারা গিয়েছেন, অনেকে আহত হয়েছেন। তো যাই হোক, আমার জন্য আমার জীবনে এইটাই ছিল মুক্তিযুদ্ধের শুরু। আমি আর্গুয়েবলি বলতে পারি যে পাকিস্তানিদের গণহত্যার প্রথম বুলেট ওইখানে আমাদের উপরে পাকিস্তানিরা গুলি করেছিল। তো যাই হোক, এর পরের গল্পগুলো আমরা শুনবো। ডক্টর নুরুন নবী, আপনি আমাদের সাথেই থাকুন। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা যুক্ত করে নিচ্ছি, আমাদের সাথে আছেন শরীদ কুমার লালা। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। কিভাবে আসলে শুরু করলেন দেশের তরে যুদ্ধ করার? আপনার অনুপ্রেরণার উৎস কি ছিল? কিভাবে আসলে শুরু হলো আপনার? সবার আগে আপনাকে ধন্যবাদ আমাকে এখানে যুক্ত করার জন্যে, এবং এই ধরনের একটা অনুষ্ঠানে যোগ দিতে পেরে অবশ্যই আমার খুব ভালো লাগছে। যদিও আমি আসলে এসব ব্যাপারে খুব বেশি মুখ খুলি না বা কথা বেশি বলি না, কিন্তু তারপরেও বলবো যে আমাকে ডাকার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। এখন আমি কিভাবে যুক্ত হলাম? আমি আসলে যখন এই মুক্তিযুদ্ধ, আমি মুক্তিযুদ্ধ না বলে স্বাধীনতা যুদ্ধ অথবা গণযুদ্ধ বলবো, তো যাই হোক, আমি তখন আসলে তার প্রায় ৬ বছর আগে আমি ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট হয়ে আমি তখন কর্মরত, এবং আমি তখন ঢাকায় ছিলাম না, বাইরে ছিলাম, ঢাকার বাইরে ছিলাম, সিরাজগঞ্জে ছিলাম। তো যাই হোক, সেখান থেকে যখন গণহত্যাটা শুরু হয়ে গেল, এর আগে আমি কিছুদিন ফরিদপুরে ছিলাম। সেখানে আমার সৌভাগ্য হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবের তখন ৬ দফা, ওনার ৬ দফার যে মূল বক্তব্য সেটাকে সমস্ত জাতিকে জানানোর জন্য উনি বিভিন্ন জায়গায় সভা সমিতি করে বেড়াচ্ছেন।
সেরকম একটা সভায়, যেটা ফরিদপুরের রাজেন্দ্র কলেজের খেলার মাঠে হয়েছিল, সেখানে আমি শুনেছিলাম। এবং স্বাভাবিকভাবেই বঙ্গবন্ধু তো অসাধারণ বক্তা ছিলেন, এবং উনার যা অত্যন্ত কঠিন কঠিন বিষয় উনি এত সহজ করে, এত সাধারণ মানুষকে কিভাবে সেগুলো বুঝিয়ে দিতেন, সেটা যারা তাকে দেখেনি তারা বুঝতেও পারবে না। তখন থেকেই এই অনুপ্রেরণাটা আমার মধ্যে ছিল। কিন্তু যেহেতু আমি একটা প্রফেশনাল ইঞ্জিনিয়ার, আমার প্রফেশনে আমি চলে গিয়েছিলাম, সেজন্য ওনার ৭ই মার্চের বক্তৃতা আমার সামনাসামনি থেকে শোনা হয়নি, আমি পরে বেতারে শুনেছি। যাই হোক, তারপরে তো ২৫শে মার্চের কাল রাত্রি, যেটা সবাই জানে, সেটার পরে স্বাভাবিকভাবেই আমি তখন ভাবছি যে আমাকে কি করব। আমি বোধহয় আমার তখন আমার সদ্য বিবাহিত, আমার মানে বিয়ে হয়েছে বোধহয় ৬ কি ৭ মাস হবে। ও ঢাকায় থাকতো, ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো। তো স্বাভাবিকভাবেই আমার প্রথম দায়িত্ব ছিল যে যে একটু মানে অ্যাটলিস্ট মানে তাদের সঙ্গে দেখে তারা সেফ আছে কিনা সেটার জন্যে। সেজন্যই ১৬ই এপ্রিল তারিখে আমি সিরাজগঞ্জ থেকে আমি ঢাকায় চলে আসি। এসে দেখি যে ওরা নেই। তারপরে ওনাদের খবরটা পেলাম রুকনুজ্জামান দাদা ভাইয়ের কাছ থেকে, রুকনুজ্জামান খান দাদা ভাইয়ের কাছ থেকে ওদের খবর পেলাম। উনি আমাকে বললেন যে খবরদার, আপনি কিন্তু একা একা ঢাকা থেকে ছেড়ে যাবেন না, যখন সময় হবে আপনাকে আমি বন্দোবস্ত করে পৌঁছে দেবো, ওনারা কোথায় আছেন আমি জানি। আমি তার জন্য অপেক্ষা করিনি, আমি কিন্তু নিজের থেকেই চলে গেলাম। যাই হোক, তারপরে ১লা মে তারিখে আমরা ওখান থেকে পার হয়ে আমরা বর্ডার ক্রস করে আগরতলায় যাই, সেখান থেকে বহরমপুর, বহরমপুর থেকে কলকাতা। কলকাতায় গিয়ে যেটা হলো, এর মধ্যে আরো অনেক ঘটনা আছে। এখানে গেছি, ওখানে গেছি, কি করব কিছুই বুঝতে পারছি না, দিশেহারা উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছি। এর মধ্যে যে কোনো ভাবে হোক না কেন, আমার স্ত্রী স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গে যুক্ত হয়ে সে ওখানে জয়েন করলো। তখন আমার ফ্রাস্ট্রেশনটা আরো বেড়ে গেল যে আমি কি করছি। তখন কাকতালীয় ভাবে আমার এককালের সহপাঠী মুস্তাফিজ, তিনি পরবর্তীকালে সেনা প্রধান হয়েছিলেন, তিনি আমার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আমার সহপাঠী ছিলেন। তার সঙ্গে আমার দেখা হয়ে যায়। তাকে আমি জিজ্ঞেস করলাম, মুস্তাফিজ, আমি কি করব? আমার কি কিছুই করার নেই? আমি তো এখানে কিছু করতে চাই, আমার তো এটা কর্তব্য। মুস্তাফিজ আমাকে বলল, তুমি আমাদের বাংলাদেশ সরকারের হেডকোয়ার্টারে, যে ৮ নম্বর থিয়েটার রোডে, তুমি ওখানে চলে আসো অমুক দিন। গেলাম সেদিন, গিয়ে দেখলাম যে অনেকেই সেখানে ভিড় করেছে, আমাদেরকে লাইন করে দাঁড় করালো, আমাদেরকে ইন্টারভিউ করলেন তখনকার গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার, পরবর্তীকালের এয়ার ভাইস মার্শাল। উনি আমাদেরকে, আমি সোজা কথা হচ্ছে আমি সিলেক্টেড হলাম। তারপরে আমাদেরকে ট্রেনিং এ পাঠানো হলো, খুব স্বল্পকালীন সময়, ৬ সপ্তাহের ট্রেনিং। ৬ সপ্তাহের ট্রেনিং এর শেষে আমাদেরকে যখন মুভমেন্ট অর্ডার দেওয়া হলো, সে মুভমেন্ট অর্ডার পেয়ে আমি একটু অবাকই হয়ে গেলাম। দেখলাম যে আমাকে কমিশন দেওয়া হয়েছে, আমাকে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন দেওয়া হয়েছে। যাই হোক, সেটা নিয়ে আসলাম কলকাতায়, আবার সেখানে গেলাম। সেখানে গিয়ে সেই খন্দকার সাহেবের সঙ্গে দেখা করলাম। উনি আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কোথায় যেতে চাও? তা বললাম, স্যার, আমাকে যদি যশোর দিকে পাঠান তাহলে একটু সুবিধা হয়, কি কলকাতায় আমার ফ্যামিলি আছে, আমি একটু যোগাযোগটা রাখতে পারবো। বলছে, না না না, যশোর উই আর ওয়েল অর্গানাইজড, যশোরে হবে না। আমি তাহলে আমাকে চট্টগ্রাম পাঠান। বাই দ্য ওয়ে, চট্টগ্রাম আমার বাড়ি। আমি বললাম, আমাকে চট্টগ্রাম পাঠান, কেন চট্টগ্রাম আমার বাড়ি, আমি সেখানকার রাস্তাঘাট এটা সেটা সব চিনি, কাজে আমার জন্য সেখানে গেলে হয়তো আমি বেশি কিছু কন্ট্রিবিউট করতে পারবো। উনি সেটাও বললেন যে না, চট্টগ্রাম অর্গানাইজড। তখন আমি বললাম, স্যার, ইন দ্যাট কেস আমাকে যেখানে আপনাদের ইচ্ছা সেখানেই পাঠান। উনি বললেন, তুমি সিলেটে যাও।
আমি স্যার, আমি তো আগেই বলেছি যেখানে পাঠাবেন সেখানেই যাব। তারপরে সিলেটে গেলাম। সিলেটে গিয়ে দেখা হলো সেক্টর কমান্ডার মীর শওকত আলীর সঙ্গে। সেখানে তারপরের এক গল্প রাত আমরা থেকে। শুনবো শরীদ কুমার ডালা, আপনি আমাদের সাথেই থাকুন। তারপরের গল্পগুলো আপনার থেকে আমরা আবারও শুনবো। আমরা যুক্ত করতে পেরেছি, আমাদের সাথে আছেন বুলবুল খান মাহবুব, টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছেন, বীর মুক্তিযোদ্ধা। স্যার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। কোন অনুপ্রেরণায় শুরু হলো, কিভাবে শুরু করলেন, কোন ভাবে আসলে আপনার এই পথ চলায় শুরু হলো? আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ। আসলে খুব আমি একটা সচেতন রাজনৈতিক পরিবারের সন্তান ছিলাম। আমার বাসাটা টাঙ্গাইলের। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং সাধারণ সম্পাদক শামসুল হক সাহেব, বঙ্গবন্ধু, অবশ্য তখনও তিনি বঙ্গবন্ধু নন, শেখ মুজিব, তার উনি ছিলেন আওয়ামী লীগের তৎকালীন সহ সাধারণ সম্পাদক। 2 নম্বরে ছিলেন খন্দকার মুস্তাক, ইতিহাসে যিনি ঘিন্ন মীর জাফর হিসাবে আখ্যায়িত হয়ে থাকবেন। তো আমাদের বাসাকে কেন্দ্র করে ওনাদের যাতায়াত ছিল, কারণ ওনারা প্রায়ই সন্তোষ আসতেন আওয়ামী লীগের বিভিন্ন বৈঠক। এখানে শামসুল হকের বাড়ি, মৌলানা ভাসানী হুজুরের বাড়ি, ওনাদের আসতেই হতো। এবং প্রথম যে উপনির্বাচনটা হয়েছিল শামসুল হক সাহেবের, তৎকালীন পাকিস্তানের প্রথম উপনির্বাচন, শামসুল হক সাহেব দাঁড়িয়েছিলেন, সেটাকে কেন্দ্র করে সব নেতারা টাঙ্গাইল আসতেন। তো সেই সময় আমাদের বাসায় তারা আসতেন, আলোচনা করতেন। ফলে একটা রাজনৈতিক পরিমণ্ডলেই আমি খুব ছোট্ট বয়স থেকে মানুষ হয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিব যখন বেকার হোস্টেলে থাকতেন কলকাতায়, আমার বড় বোন ভাষা সৈনিক সোফিয়া খান তখন লেডি ব্রেবন কলেজের ছাত্রী, আর মুনির চৌধুরীর যিনি বোন ছিলেন ভাষা সৈনিক নাদেরা চৌধুরী, যার নামে এক সময় মুখে মুখে ফিরতো একজন ভাষা সৈনিক হিসাবে, সেই নাদিরা চৌধুরী, আমার বড় বোন সুফিয়া খান একসঙ্গে থাকতেন এবং বঙ্গবন্ধুর সঙ্গে তারা সবাই তখন ছাত্র। এই পর্যায়ে সন্তোষকে কেন্দ্র করে শামসুল হক, তৎকালীন ছাত্র নেতা, পরবর্তীতে যুব নেতা শেখ মুজিব, তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মৌলানা ভাসানী, সবারই আনাগোনায় আমাদের এই বাসা একটা রাজনৈতিকভাবে সমৃদ্ধ জায়গা ছিল। এবং 71-এ যে মুক্তিযুদ্ধটা হলো, সেটা কিন্তু চিন্তায় চেতনায় অনেক আগেই এই জাতির মধ্যে সঞ্চারিত ছিল। বিশেষ করে 1957 সনে কাকমারি সম্মেলনে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় সম্মেলন হলো, সেখানে সাংস্কৃতিক সম্মেলন হয়েছিল। পশ্চিম বাংলায় থেকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, রাধারানী দেবী, প্রবোধ কুমার সান্যাল, পশ্চিম বাংলার শিক্ষামন্ত্রী হুমায়ুন কবির, ওনারা এসেছিলেন। সারা পৃথিবীর থেকে বিভিন্ন দেশের সেখানে কাউন্সিলররা, অতিথিরা সেখানে যোগ দিয়েছিলেন। সেইখানেই প্রথম আওয়ামী লীগের যে কাউন্সিল অধিবেশনেই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মৌলানা ভাসানী, তখন প্রধানমন্ত্রী পাকিস্তানের আওয়ামী লীগেরই হোসেন শহীদ সোহরাওয়ার্দী, গণতন্ত্রের মানুষপুত্র, তার মুখ্যমন্ত্রী আতাউর রহমান, আমাদের পরবর্তীকালের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, সবারই উপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি মৌলানা ভাসানী ঘোষণা করেছিলেন যে এইভাবে যদি আমাদের শোষণ করা হয়, মাত্র কয়েক বছর আগে দেশ স্বাধীন হয়েছে, আমরা 54 সনে আমরা মুসলিম লীগকে পরাজিত করেছি, কিন্তু বাঙালির যে তাদের প্রকৃত পাওনা আমরা সেটা পাইনি। সুতরাং এইভাবে চললে আমরা পাকিস্তানকে আসসালামু আলাইকুম এটা জানাতে বাধ্য হব। অন্যান্য জেলায় এটার তাৎপর্যটা যতটুকু বহন করেছে, টাঙ্গাইল যেহেতু মানে সন্তোষের সন্নিহিত এবং বিশাল সম্মেলনটা ওখানে হয়েছিল, সব নেতারা এখানে এসেছিলেন, বঙ্গবন্ধু থেকে শুরু করে সবাই। কাজে আমাদের যারা তখন তরুণ, আমাদের মধ্যে এটা কিন্তু অনেক বেশি একটা মানে ভবিষ্যতের স্বপ্ন দেখার একটা ইঙ্গিত আমরা পেয়েছিলাম। তো যা ভাষা আন্দোলনে আমার 4 বোন, তারা ভাষা সৈনিক ছিলেন এবং সরকারিভাবেই স্বীকৃত ছিলেন। আমি ভাষা সৈনিক নই, কিন্তু ভাষা আন্দোলনের মিছিল মিটিং প্রত্যেকটা অংশগ্রহণ করেছি এবং 71-এ মুক্তিযুদ্ধ করেছি। সেটা আসলাম এইভাবে। আমাদের তো একটা প্রস্তুতি ছিল, এমনকি 25শে মার্চের গণহত্যা শুরু হওয়ার আগের থেকেই টাঙ্গাইলে আমাদের ছাত্র নেতা, ছাত্রলীগের ছাত্র নেতা, ছাত্রলীগ একাংশের সভাপতি এনায়েত করিম, তারপরে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, তখন ছাত্রলীগের সভাপতি, তাদের নেতৃত্বে এখানে জয় বাংলা
বাহিনী গঠিত হয় এবং ভবিষ্যতে একটা যুদ্ধ হবে সেটা মাথায় রেখে কিন্তু এটা পরিচালিত হয়েছিল। আর আমরা একটা অংশ বিপ্লবী হাইকমান্ড গঠন করেছিলাম, ওটার প্রধান ছিলাম আমি। আমরা আলাদা আলাদাভাবে একটা প্রশিক্ষণ, যদিও সেটা পরবর্তীকালে যুদ্ধে তেমন কাজে লাগেনি, প্রায় কাঠের বন্দুক রাইফেল নিয়ে বা বিভিন্ন নিয়ে, কিন্তু মানসিক প্রস্তুতিটা আমাদের ছিল। যা হোক, 3রা এপ্রিল 25শে মার্চ ঢাকার পতনের পরে, এই নৃশংস হত্যাযজ্ঞের পরে পাকিস্তানি বাহিনী একটা পরিকল্পনা করে যে বিভিন্ন জেলা শহরগুলোতে আসতে হবে। 3রা এপ্রিল এখানে আমাদের নাটিয়াপাড়ায়, সাটিয়াচড়া জায়গার নাম, প্রচন্ড যুদ্ধ হলো। 25শে মার্চের পরে 26শে মার্চ টাঙ্গাইলের সর্বদলীয় ভাবে যারা স্বাধীনতার পক্ষে ছিল, আওয়ামী লীগ, ভাসানী ন্যাপ, মস্কোপন্থী ন্যাপ, তারপরে তৎকালীন গণ আজাদী লীগ, সব মিলে একটা দল তৈরি হয়। তো সেখানে আমাদের যে কমিটি হলো সেটার প্রধান ছিলেন আওয়ামী লীগের প্রখ্যাত নেতা বদিউজ্জামান সাহেব, এবং সেখানকার এই গণমুক্তি ফৌজ একটা গঠিত হয়, তার আহ্বায়ক করা হয় পরবর্তীকালের মন্ত্রী, আমার সহকর্মী, আমরা একসঙ্গে অনেক রাজনীতি করি, আব্দুল লতিফ সিদ্দিকী। কাদের সিদ্দিকী তখনও খুব সামনাসামনি আসেনি, কিন্তু তার একটা বিশাল ভূমিকা ছিল। 25শে মার্চের নির্মম হত্যাযজ্ঞের পরে টাঙ্গাইলের দিকে অগ্রসর হলো পাকিস্তানি বাহিনী বিশাল অস্ত্র সম্ভার নিয়ে, 100-র উপরে মানে ট্রাক বোঝাই অস্ত্র, তারপরে মেশিন গান থেকে শুরু করে সব রকমের কামান, মর্টার, রাইফেল যা আছে নিয়ে তারা টাঙ্গাইল আক্রমণ করে। এবং আমাদের কিছু আমাদের ক্যাম্প ছেড়ে চলে আসা ইপিআর, ছাত্র জনতার এবং আনসারের একটা গ্রুপ নাটিয়াপাড়ায় 3রা এপ্রিল তাদের বাধা দেওয়া হয়, এবং সেই যুদ্ধে কিন্তু পাক বাহিনীর প্রচুর ক্ষয়ক্ষতি হয়। কিন্তু তারপরেও সেখানে আমাদের ওই এলাকার এমপি ছিলেন, তৎকালীন এমসিএ আমার বন্ধুবর ফজলুর রহমান ফারুক, বর্তমানে তিনি আওয়ামী লীগের এখানকার সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান। তিনি একটা বিশেষ ভূমিকা রেখেছিলেন। তারপর সেই যুদ্ধে আমাদের সেনারা যখন অস্ত্রের অভাবে মানে পশ্চাদপসরণ করলো, আমাদের অনেক ইপিআর বন্ধু শহীদ হলেন। পাক বাহিনী আশেপাশের গ্রামগুলো নির্মম ভাবে গণহত্যা চালালো, ধ্বংসযজ্ঞ চালালো, টাঙ্গাইল শহর অধিকৃত হলো। আমরা গ্রামের দিকে চলে গেলাম, এবং আমার মনে আছে তখন এই যে আমাদের 26 তারিখে যে পরিষদটা, গণমুক্তি পরিষদ গঠিত হয়েছিল, তাদের নেতারা এই কয়েকদিন ছিলেন। এরপর আস্তে আস্তে তারা টাঙ্গাইল থেকে বিভিন্ন গ্রাম অঞ্চলের ভিতর দিয়ে সন্নিহিত সীমান্ত পেরিয়ে পশ্চিম বাংলায় চলে গেলেন। তো তারপরের 4 এপ্রিল গল্পটি স্যার আপনার কাছ থেকে শুনবো, 4 এপ্রিলের ঘটনাটি শুনবো, তার আগে আমরা একটু যুক্ত করে নিই। স্যার আপনি আমাদের সাথেই থাকুন, আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর নুরুন নবী, 21শে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা গবেষক। স্যার আর এক দফা আপনাকে স্বাগত জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদের সাথে এতক্ষণ ছিলেন। ধন্যবাদ। আমি যেখানে থেমেছিলাম সেখান থেকে শুরু করি। 7ই মার্চের ভাষণে আমি ছাত্রলীগের কর্মী হিসাবে বঙ্গবন্ধুর সেই অনুষ্ঠানে, ঐতিহাসিক অনুষ্ঠানে ছিলাম। তিনি যখন বললেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, আমরা যারা ছাত্রলীগের সক্রিয় সদস্য ছিলাম, 6 দফা 11 দফা অসহযোগ আন্দোলন কর্মী, আমাদের কাছে ওইটাই ছিল স্বাধীনতার ঘোষণা। কারণ পাকিস্তানের জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠের নেতা যখন বলেন যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, তো তারপরে উনি বললেন তোমাদের কাছে যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, শত্রুর মোকাবেলা করতে হবে। এটাও ছিল যুদ্ধের একটা ডিরেকশন বা আহ্বান। তো সেই 7ই মার্চের বক্তৃতা থেকে আমরা চিন্তা করতেছিলাম, ভাবতেছিলাম, আশঙ্কা করছিলাম যে একটা কিছু যুদ্ধ করতে হবে, একটা কিছু হবে, ভয়াবহ কিছু হবে। তো যাই হোক, 26শে মার্চের যখন সেই শাহবাগের সামনে গুলির সম্মুখীন হলাম, তারপরে যখন কারফিউ উঠলো, আমি সরাসরি টাঙ্গাইলে গিয়ে, আমার গ্রামের বাড়িতে গিয়ে আমি একটি মুক্তি বাহিনী গঠন করি, এবং আমার সাথে ছিলেন টাঙ্গাইলের ছাত্রনেতা আরজু খান আরজু, নট আরেক কোম্পানি কমান্ডার, ওর নাম হলো কি, নামটা ভুলে গেছি, আর হলো সরোয়ার্দী মারা গিয়েছেন কিছুদিন আগে। তা আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তারা মনে করতো আমি ছাত্রলীগের বিশ্ববিদ্যালয়ের নেতা, তো আমাকে তারা দলীয় প্রধান করে আমরা একটা মুক্তি বাহিনী গঠন করি, 20-25 জন ছাত্র, ইপিআর, পুলিশ এদেরকে নিয়ে। তা আমরা যখন ট্রেনিং দিচ্ছিলাম যমুনার পারে একটা গ্রামে,
তখন শুনতে পেলাম যে কাদের সিদ্দিকী তার মুক্তিবাহিনীর দল নিয়ে ভুয়াপুরে থানায় এসে অবস্থান করছেন এবং মানুষের কাছ থেকে শুনে যে খুব সুসজ্জিত বাহিনী, অনেক সদস্য, তাদের কাছে গ্রেনেড, তারপরে স্বয়ংক্রিয় অস্ত্র, স্টেন গান এগুলো রয়েছে। তো এটা শুনে আমি আরজু আর সোহরাব আলী খান আরজু এবং সরোয়ার্দী, আমরা তিনজনেই যৌথভাবে ওইটার আমরা নেতা ছিলাম। আমরা বসলাম, আমরা ঠিক করলাম যে না, আমরা এরকম ছোট ছোট দলে বিভক্ত না হয়ে, যুদ্ধ না করে আমরা একসাথে জয়েন করি। এবং বিশেষ করে কাদের সিদ্দিকীর, আমি তাকে আগে থেকে চিনতাম, ওনার মিলিটারি ট্রেনিং এর ছিল, যুদ্ধে উনি 65 ওয়ারে উনি মিলিটারি চাকরি করতেন। আমাদের তিনজনের কারো মিলিটারি ট্রেনিং ছিল না। আমরা ঠিক করলাম যে আমরা কাদের সিদ্দিকীর দলে জয়েন করব। তো আমরা আমাদের সেই ঘাঁটির থেকে আমরা ভুয়াপুরে গিয়ে কাদের সিদ্দিকীর নেতৃত্বে মুক্তিবাহিনীতে জয়েন করলাম। তা আমার প্রধান দায়িত্ব হলো ভারত থেকে অস্ত্র আনা। তার কারণটা হলো আমরা তখন হিট অ্যান্ড রান কায়দায় যুদ্ধ করতাম। যে কোনো জায়গায় আক্রমণ করে সেখান থেকে আমরা চলে আসতাম, পরে পাকিস্তানিরা এসে ওই বাড়িঘর পুড়ে দিত, মানুষকে অত্যাচার করতো। তো আমাদের যে মুক্ত অঞ্চল আমরা ক্রিয়েট করেছিলাম, সেটা ধরে রাখার জন্য অস্ত্রের প্রয়োজন ছিল। তো আমার প্রধান দায়িত্ব হলো ভারত থেকে অস্ত্র আনা। আমি 3 বার ভারতে যাই। প্রথমবার যাই জুলাইয়ের দিকে। তো আমি বাহাদুরাবাদ ঘাট হয়ে মানকাচর যাওয়ার চেষ্টা করছিলাম। বাহাদুরাবাদ ঘাটে পাকিস্তানিদের আক্রমণের জন্য আমরা ওইদিকে যেতে না পেরে ভিতরে এসে জামালপুর হয়ে, নদী খাল বিল পার হয়ে, গারো পাহাড় পার হয়ে ইন্ডিয়ার ঢালু ক্যাম্প, সেই সীমান্তে যাই। সেখানে সেই ক্যাম্পের যে ক্যাপ্টেন, বিএসএফ এর ক্যাপ্টেন, সে আমাকে জানালো যে সে খবর দিয়েছে আমি এসেছি। আমি পরিচয় দিলাম, আমি টাঙ্গাইল মুক্তিবাহিনীর প্রতিনিধি, কাদের সিদ্দিকীর নেতৃত্বে আমরা যুদ্ধ করছি। সে বলল আমি অলরেডি যোগাযোগ করেছি, কালকে ব্রিগেডিয়ার সান সিং আসবে, সে তোমার সাথে মিট করবে এবং তোমাকে নিয়ে তুরাতে যাবে। পরের দিন ব্রিগেডিয়ার সান সিং আসলেন, ইন্ডিয়ান আর্মির অফিসার। ব্রিগেডিয়ার সান সিং এর গাড়িতে আমি মেঘালয়ের যে বৃহৎ শহর সেই তুরাতে আমরা গেলাম। সেখানে ইন্ডিয়ান আর্মির 101 কমিউনিকেশন জোনের হেডকোয়ার্টার ছিল, ওইটার কমান্ডার ছিল মেজর জেনারেল গিল। তার সাথে দেখা করলাম। তো সে বলল যে তোমরা যে টাঙ্গাইলে যুদ্ধ করছো পাকিস্তানি আর্মির সাথে, আমরা পাকিস্তানি আর্মির মেসেজ ইন্টারসেপ্ট করে জানতে পেরেছি যে ইউ আর ডুইং ফাইটিং দেয়ার, অলসো ইউ আর হ্যারাসিং পাকিস্তানি আর্মি। তো তোমাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা অনেক চেষ্টা করেছি, ব্যর্থ হয়েছি, তুমি এসেছো, আমরা খুব ভীষণ খুশি। তো কিভাবে তোমাকে হেল্প করতে পারি? আমি তখন বললাম যে আমরা এই দেশের অভ্যন্তরে যুদ্ধ করছি, আমাদের কোনো সাপ্লাই লাইন নাই, অস্ত্র গোলা বারুদের অভাবে আমরা ইফেক্টিভলি ফাইট করতে পারছি না, আমি এসেছি অস্ত্র গোলা বারুদ নেওয়ার জন্য। তো উনি বললেন যে অস্ত্র গোলা বারুদের সাপ্লাইয়ের কোনো লিমিট নাই, তুমি যত পারো নিয়ে যাবা, কিন্তু সমস্যা হবে তুমি কিভাবে এই অস্ত্রগুলো দেশের অভ্যন্তরে নিবে। তখন ব্রিগেডিয়ার সান সিংকে সে ইনস্ট্রাকশন দিল যে আমাকে বলে নুরুন নবীকে, আমাকে ইন্ডিয়ান আর্মির কোনো অফিসার নুরুন নবী বলতে পারতো না, বলতে নুরুনধর নবী। তো ইনি বললেন নুরুনধরকে মানকাচরে পাঠা। মানকাচর হলো আসামের একটি নদী বন্দর, ময়মনসিং এর বর্ডারে। তো বিএসএফ এর গাড়িতে আমি সেখানে গেলাম। সেখানে বিএসএফ এর ক্যাপ্টেন একই কথা বললো যে তুমি অস্ত্র তোমার যা দরকার সবই পাবে, কিন্তু ইউ ফিগার আউট যে কিভাবে তুমি দেশের অভ্যন্তরে নিবে। তো আমি বললাম তোমার কোনো সাজেশন আছে কিনা? সে বললো মাইনকাচরের নদী বন্দরে শত শত নৌকা রয়েছে, তুমি যদি তাদেরকে কনভিন্স করাতে পারো তাহলে তুমি যত খুশি তত অস্ত্র নিয়ে যাবে। তো আমি মাইনকাচরের সেই নদী বন্দরে গেলাম, সেখানে শত শত নৌকা, যার সাথে কথা বলি কেউ এত ভিতরে আসতে রাজি হয় না, ওরা ওই সীমান্তেই তারা ব্যবসা করে, নৌকা দিয়ে জীবিকা অর্জন করে। তা আমি কাউকে দেশপ্রেমের কথা বলে, কাউকে ঘুষ দিয়ে, যেখানে সাপোজ 100 টাকা ভাড়া আমি 500 টাকা অফার দিয়ে, এইভাবে 12টা নৌকাকে রাজি করালাম, তারা ভুয়াপুরে আমার সাথে যেতে রাজি। তখন রাতের বেলায় 12 নৌকা ভর্তি করে মেশিন গান, স্টেন গান, মর্টার, তার রকেট লঞ্চার, গ্রেনেড, গোলাগুলি তো আছেই, এছাড়া বিস্ফোরক ইত্যাদি নিয়ে 12টা নৌকা ভর্তি করে আমি রাতের অন্ধকারে
যমুনার দিকে, যমুনা নদীর দিকে, ওই এলাকায় বোধহয় এটাকে ব্রহ্মপুত্র বলে, রওনা হলাম। আমার সাথে মুক্তিবাহিনীর ভারতের ট্রেনিং প্রাপ্ত একটা প্লাটুন দিল, সেই প্লাটুনকে আমি ভাগ করে প্রতি নৌকায় 1 জন 2 জন 3 জন এইভাবে দিয়ে রওনা হলাম। তো আমরা যখন যমুনা নদী পড়লাম, সে এক ভয়াবহ অন্ধকার, ভীষণ স্রোতের শব্দই মনে হচ্ছে যে একটা ভয়ের ব্যাপার। তো আমরা কিছু দূর অগ্রসর হওয়ার পরেই দেখি যে বাহাদুরাবাদ ঘাটে পাকিস্তানি আর্মিরা গানবোট সহ টহল দিচ্ছে, প্লাস হলো ট্রেসার রাউন্ড দিয়ে ওখানে আলোকিত করে দেখাচ্ছে কারা যাচ্ছে আসছে। তো আমাদের সাথে একজন গাইড ছিল যে আমাদেরকে বাহাদুরাবাদ ঘাট পার করে দেবে। সে বলল আমাদের আর আগানো যাবে না, আত্মঘাতী হবে। তা আমরা আবার ফিরে এসে এই যে জামালপুর হয়ে নদী খাল এগুলো পার হয়ে আমরা বাহাদুরাবাদ ঘাট বাইপাস করে যমুনা নদীতে পড়লাম। তারপরে ভুয়াপুরে এসে আমরা অস্ত্রগুলো, ওই আমাদের ওখানে একটা ক্যাম্প ছিল, সেখানে আমরা অস্ত্রগুলো ডিস্ট্রিবিউট করলাম বিভিন্ন কোম্পানিতে। তো এই স্বয়ংক্রিয় অস্ত্র, এত গোলা বারুদ, এগুলো পেয়ে আমাদের মুক্তিযোদ্ধাদের ভিতরে ভীষণ উৎসাহ হলো। কাদের সিদ্দিকীও আসলেন, উনি পাহাড়ে ছিলেন, উনি এসে অস্ত্রগুলা নিলেন এবং ওনার নির্দেশেই অস্ত্রগুলা ডিস্ট্রিবিউট করা হলো। তো আমরা অস্ত্র আনার কিছুদিন পরেই, জুলাই বোধহয় মাঝামাঝি, অগাস্টের মাঝামাঝি, দিনটা ঠিক মনে নেই কিন্তু আমার বইয়ে লেখা আছে, পাকিস্তানিদের 6টা অস্ত্র বোঝাই লঞ্চ যাচ্ছিল ঢাকার থেকে রংপুরের ক্যান্টনমেন্টে। আমাদের ওই ভুয়াপুরে কমান্ডার ছিল হাবিব, পরে সে বিখ্যাত জাহাজ মারা হাবিব বীর বিক্রম। তো সে বেঙ্গল রেজিমেন্টের দল ছোট সোলজার, সে আমাদের কমান্ডার ছিল ওই কোম্পানির। সে তখন এদেরকে অ্যাম্বুশ করে 6টি জাহাজ, 6টি অস্ত্রবোঝাই জাহাজই ডুবিয়ে দেয়। আর ডুবানোর আগে যতটুকু অস্ত্রশস্ত্র পারি সেগুলো আমরা স্বেচ্ছাসেবকের মাধ্যমে গ্রামের বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখি। তারপরে পাকিস্তানিরা এসে ওরা গানবোট নিয়ে অ্যাটাক করে, তারপরে আমরা ওইটাকে আগুন দিয়ে ওখান থেকে চলে আসি। তো এই যে আমি অস্ত্র আনার পরে এই যে একটা বিরাট সামরিক সাকসেস, এইটা বিবিসি, আকাশবাণী, ভয়েস অফ আমেরিকা, সারা জায়গা, সারা বিশ্বের সব জায়গায় প্রচার হয়েছিল যে টাঙ্গাইলে পাকিস্তানিদের 6টি অস্ত্রবোঝাই জাহাজ টাঙ্গাইল মুক্তিবাহিনী ধ্বংস করেছে এবং অস্ত্র যতটুকু পারে উদ্ধার করেছে। এইভাবেই শুরু হলো আমাদের সাকসেস। তারপরে আমি দ্বিতীয়বার যখন ভারতে যাই আবার অস্ত্রের জন্য অগাস্ট মাসে, সেখানেই দেখা হয় আমার কর্নেল তাহেরের সাথে, জেট ফোর্সের কমান্ডার জিয়াউর রহমানের সাথে। এবং সেই দিনই পসিবলি 31 অগাস্ট জেট ফোর্স, জিয়াউর রহমানের ফোর্স, প্রথম ট্রেনিং অর্গানাইজ করে এখানে, তার ওখানে ছিল আর্মির সদস্য, পুলিশ, মুক্তিযোদ্ধা, এদেরকে ট্রেনিং দিয়ে ওইটাই ছিল তাদের প্রথম আক্রমণ, প্রথম মিশন। সেটা ছিল জামালপুরের বর্ডারে ইয়েতে পাকিস্তানি বাহিনীর একটা বিরাট ফোর্টিফাইড ক্যাম্প ছিল কামালপুর। সেই কামালপুর আক্রমণ করে এবং সেখানে অনভিজ্ঞ মুক্তিযোদ্ধা প্লাস হলো পাকিস্তানিদের ফোর্টিফাইড ক্যাম্প, কংক্রিট বাংকার, মাইন, সবকিছু ওইটা ওরা প্রোটেক্ট করতেছিল। সেখানে যুদ্ধে প্রচন্ড যুদ্ধ হয়, পাকিস্তানিদের ক্ষয়ক্ষতি হয়, জেট ফোর্সের প্রায় 100-র মতো সৈন্য হতাহত হয়। এনিওয়ে ওই দিন আমি যে ক্যাম্পে ছিলাম সেই ক্যাম্পে জিয়াউর রহমান এসেছিল, মধ্যরাত্রি পর্যন্ত আমাদের সাথে কথা হলো, দেখা হলো। তারপরে উনি ফ্রন্টিয়ারে চলে গেলেন। সকালেই শুনলাম যে তারপরের গল্পটা আমরা আপনার কাছে আবারও আসবো। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন জনাব বুলবুল খান মাহবুব স্যার। আমরা যেখানে আটকে ছিলাম 4 এপ্রিলের ঘটনা আপনি বলছিলেন, সেখানে আপনাকে থামিয়ে দিয়েছিলাম এবং সেখান থেকে একটু শুরু করবেন। তার মধ্যে একটু 7 মার্চের যে ভাষণ, 7 মার্চের ঘটনাটা কতটুকু প্রভাব করেছিল সেই জায়গাটা একটু ছোট্ট করে যদি বলতেন। একটু হ্যালো স্যার, আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন কি না? হ্যাঁ, এখন একটু ডিস্টার্ব হয়েছিল, এখন শুনতে পাচ্ছি। তো আসলে ওখান থেকে তো আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম এবং কাদের দিকেই
বান্ধব যারা মুক্তিযুদ্ধের মানে চেতনা বহন করেছে পরবর্তীকালে, তখনও ছিল, একত্রিত করে ছোট্ট দল গঠন করলো। এখন বঙ্গবন্ধুর যে ৭ই মার্চের ভাষণ, এটা আমার এর উপর একটা কবিতা আছে। সমগ্র জাতির যে ইচ্ছা সেটাকে ধারণ করে একটি মাত্র বক্তব্য, এর আগে 11 দফা আন্দোলন, বঙ্গবন্ধুর 6 দফা আন্দোলন, মৌলানা ভাসানীর 14 দফা আন্দোলন, বামপন্থী কমিউনিস্ট নেতৃবৃন্দের স্বাধীন জনগণতান্ত্রিক পুরো পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলন, সব মিলে মিশে একত্রিত হয়ে একাগ্র জাতির একটা বক্তব্যের মাধ্যমে তাদের যে ইচ্ছার প্রতিফলন, তার বহিঃপ্রকাশ ঘটলো এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, এই ভাষণের মধ্য দিয়ে। এটা আমরা সবাই জানি যে একটা জাতির জন্মলগ্নে প্রথম থেকে, জাতির জন্মলগ্ন আমি বলবো না, 1000 বছরের পুরানো জাতি, কিন্তু নতুন আমরা দেশের একটা নতুন দেশের জন্ম, তার চেতনার প্রতিটি রন্ধে রন্ধে, মুক্তিযুদ্ধের এই 9 মাসের প্রতিটি দিন রাত্রি মুহূর্তে, তার আগে এবং পরে এই ভাষণের প্রত্যেকটি ছত্র একটা সঞ্জীবনী সুধার মতো। মানে অনেক আগে একটা ওষুধ ছিল কোরামিন, সব যখন ব্যর্থ হতো ওষুধ, সে কোরামিনের মতো সমগ্র জাতিকে সমস্ত বিভেদপূর্ণ জায়গায় এনে এবং যুদ্ধ ছাড়া সংগ্রাম যে হবে না। জি, মনে হয় একটু ইন্টারনেট জটিলতাতে পড়ে গেছেন বুলবুল খান মাহবুব। আমরা ইন্টারনেট জটিলতা দূর হলে তার কাছে আবার যুক্ত হব। আমরা যুক্ত করে নিচ্ছি, আমাদের সাথে আছেন শরীদ কুমার লালা। জনাব শরীদ কুমার লালা, আপনাকে আর এক দফা স্বাগত জানিয়ে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এ 7 মার্চের ভাষণ আসলে প্রত্যক্ষভাবে আপনার শোনা হয়নি, কিন্তু সেই সময়কার আপনি যখন বেতার কেন্দ্র থেকে শুনছিলেন সেই ঘটনাগুলো, তখন আপনার অনুভূতি আসলে কেমন ছিল? তার পরবর্তীতে কিভাবে আসলে এই বীর গাথার যে গল্পটুকু কিভাবে আপনি আসলে শুরু করবেন? আসলে আমরা যখন, আমি তো ওই সিলেট বালাক সাবসেক্টরে, আমি সাবসেক্টর কমান্ডার হিসেবে যখন জয়েন করলাম, তখন বেসিক্যালি আমি ওখানে গিয়ে বুঝতে পারলাম আমাদেরকে কেন সিলেটে পাঠানো হলো। কেননা সেখানে ওই পার্টিকুলার সাবসেক্টরে তখন প্রায় 1800 মুক্তি সেনা মানে ছিল, কিন্তু তাদের কমান্ডে কেউ ছিল না, যার ফলে একটা বিশৃঙ্খলা বজায় করতো। এক গ্রুপের সঙ্গে এক গ্রুপের, মানে যা হয় আর কি, ঠিক প্রপার ডিসিপ্লিন না হলে একটা সেনাবাহিনীতে যা হয় সেটা চলছিল, এবং সেটাকে কন্ট্রোল করাটা একটা মুখ্য দায়িত্ব হয়ে পড়ে, এবং এছাড়াও কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব পড়ে। আর একই সঙ্গে যুদ্ধ পরিচালনা করার যে ব্যাপারটা, যদিও আমাদের সেই স্বল্প অভিজ্ঞতায় একটা মানে পূর্ণ শক্তিমান পাকিস্তানি সৈন্য দলের সঙ্গে সম্মুখ যুদ্ধ করা, এটা একটা সহজসাধ্য ব্যাপার ছিল না, যদিও সেই দুঃসাহস আমাদের ওখানকার মুক্তি সেনারা সেটা কিন্তু বেশ কয়েকবার দেখিয়েছে, এবং অনেকেই ওখানে শহীদ হয়েছে। আবার পাকিস্তানিদের কাছ থেকে আমরা মানে ফেলে রেখে চলে গেছে, সেখান থেকে আমরা ওই চাইনিজ রাইফেল, আমাদেরও তো সেরকম ভালো অস্ত্র কিছু ছিল না। আমাদের ওখানে কিছু মানে সব থেকে অস্ত্র ছিল স্টেন গান, এছাড়া একটা ছিল মিডিয়াম মেশিন গান, সেটা ইপিআর এর থেকে, তৎকালীন ইপিআর এর থেকে ছিনিয়ে নিয়ে আসা, মানে ইপিআর এর কিছু লোক আমাদের সঙ্গে ছিল, তারা নিয়ে এসেছিল। আর একটা ছিল 3 ইঞ্চ মর্টার। এছাড়া আমাদের কাছে কোন রকম অস্ত্র নিয়ে যুদ্ধ করা এটা খুবই ডিফিকাল্ট ছিল। কিন্তু তারপরেও আমি একটা গর্বের সঙ্গে আমি বলতে চাই, আমরা কিন্তু পুরোটা সময়, মানে এটা অবশ্য শেষের দিকে যুদ্ধের, প্রায় সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত পুরোটা সময় কিন্তু আমরা
বাংলাদেশের অভ্যন্তরেই ছিলাম। আমরা কিন্তু সাপোর্ট পেতাম বারাত সাব সেক্টর থেকে, কিন্তু আমরা বাংলাদেশের ভিতরে থেকেই যুদ্ধ করেছি। পাকিস্তান আর্মি আমাদেরকে ওখান থেকে ডিসলস করতে পারে নাই। না পারার কারণ ছিল, সেটা হচ্ছে আমরা থাকতাম ওই জায়গাটা একটু পাহাড়ি অঞ্চল, আমরা পাহাড়ের ওখানে থাকতাম, এবং ওই পাহাড়ের নিচে সামনে অনেকটা খোলা জায়গা। সে খোলা জায়গার পরে গিয়ে, যেটা বছরের বেশিরভাগ সময় জলের নিচে ডুবে থাকে, মানে হাওর অঞ্চল, তারপরে তো যাই হোক ওই পাকিস্তান আর্মি ওখানে ছিল। তো আমাদের পক্ষে এটা সুবিধা ছিল, আমি যখন গেলাম তখন কিন্তু হাওরে ওখানে জল ছিল, সেই জলের ভিতর দিয়ে আমরা যেতে অভ্যস্ত, পাকিস্তানিরা তো ওখানে আসতো না। তো কাজে আমাদের পক্ষে সেটা একটা সুবিধে ছিল, আমরা সরাসরি গিয়ে ওদের ওখানে হানা দিতাম। কিন্তু তাদের সঙ্গে আমরা অস্ত্র বলে পারতাম না। আমরা যেটাকে বলে ধাওয়া পাল্টা ধাওয়া, এই ধরনের ভিতর দিয়েই আমরা আমাদের যুদ্ধকালীন সময় কাটাই। এবং একটা জিনিস আমাকে ভীষণ গর্বিত করে, যে সুনামগঞ্জ আর কুড়িগ্রাম সম্ভবত বাংলাদেশের প্রথম দুই জেলা যারা সবার আগে মুক্ত হয়। এটা হচ্ছিল, দিনটা ছিল 6 ডিসেম্বর। আর এখানে একটা কথা আমি আসলে একটু বলতে চাই, আমরা আসলে মুক্তি বাহিনী, এখানে আবার সেই শেখ সাহেবের বঙ্গবন্ধুর সে অমর বক্তৃতার কথা কিছুক্ষণ আগে ডক্টর নুরুন নবী বললেন, যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মুক্তির সংগ্রাম আর স্বাধীনতার সংগ্রাম আমার বিচারে দুটো আলাদা জিনিস। স্বাধীনতার যুদ্ধ আমরা করেছিলাম, স্বাধীনতার যুদ্ধ আমরা জয় করেছিলাম 9 মাসের মধ্যে, সেটা আমাদের পরম সৌভাগ্য, আমরা অনেক গর্বিত। কিন্তু মুক্তির সংগ্রাম যেটা, মুক্তির সংগ্রাম কিন্তু কোনোদিন থেমে থাকে না। সেই মুক্তির সংগ্রাম এখনো অব্যাহত আছে। আপনারা কয়দিন আগে দেখেছেন যে ভাস্কর্য নিয়ে কি হচ্ছে। মুক্ত মানুষকে, যে মুক্ত চিন্তার মানুষ, দারিদ্র থেকে মুক্তি, বৈষম্য থেকে মুক্তি, চিন্তার মুক্তি, কথা বলার মুক্তি, সাম্প্রদায়িকতা থেকে মুক্তি, এগুলো কি আমরা আসলে এখনো পেয়েছি? আমরা অনেকটাই অর্জন করেছি, অনেকটাই অর্জন করেছি। একটা কথা বলা হয় যে বৈষম্য বেড়েই চলেছে। হ্যাঁ, বৈষম্য বেড়ে চলেছে, কেননা এই মুক্ত অর্থনীতির যুগে যাদের কাছে অনেক টাকা পয়সা, তারা দে উইল কন্টিনিউ টু বি রিচার। আর কিন্তু একটা কথা আমাদেরকে ভুললে চলবে না, বৈষম্য বেড়েছে, কিন্তু দারিদ্র থেকে আমরা অনেকটাই উঠে এসেছি। আমরা একটা রিক্সাওয়ালা, একটা গ্রামের চাষা, ইভেন বাসার কাজের মেয়ে, তাদের হাতে আমরা একটা টেলিফোন দেখি, তাদের পায়ে জুতা দেখি। আমরা দারিদ্র সীমা থেকে উঠে এসেছি। বৈষম্যটা এটা অলঙ্ঘনীয় বলেই আমি মনে করি। মনে করেন এবং কতটুকু কমাতে স্বাধীনতার পারবো এত আমি জানি না। বছর পর আপনারা আসলে যে প্রত্যাশা নিয়ে দেশকে স্বাধীন করেছেন, সেই প্রত্যাশার জায়গাটি পূরণ হয়েছে কিনা আপনার কাছে ফিরবো। জনাব বুলবুল খান মাহবুব, আমরা যেখানটাতে থেমেছিলাম সেখানটা থেকে যদি একটু শুরু করেন, আপনার ইন্টারনেট জটিলতা হয়েছিল, সেই জায়গাটা থেকে একটু শুরু করেন। আচ্ছা, ধন্যবাদ। শোনা যাচ্ছে? যে আপনাকে আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি। হ্যাঁ, শোনা যাচ্ছে। যাই হোক, আমরা কাদেরিয়া বাহিনী যখন গঠিত হলো, আমি একটু এই অন্যেরা সবাই যুদ্ধের কথা বলছি, আমি পরে বলবো। কাদেরিয়া বাহিনী সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই। তখন প্রথম দিকটার কিছু কিছু মানে আমাদের দেশ থেকে যাওয়া শরণার্থীদের মধ্য থেকে কিছু ট্রেনিং নিচ্ছে ভারতে, গেরিলা যুদ্ধ হচ্ছে সীমান্তের আশেপাশে, এবং এখান থেকে বেঙ্গল রেজিমেন্ট যারা গেছে, সিপিআর গেছে, সবার সঙ্গে মিলে তারা বিভিন্ন এলাকায়, সীমান্ত এলাকায় যখন তৎপরতা চালাচ্ছে, তখন বাংলাদেশের অভ্যন্তরে 2-4টি জায়গা, যেমন সুন্দরবনে মেজর জিয়া, বিভিন্ন জায়গায় ছোট ছোট যুদ্ধ সংগঠিত হচ্ছে। ঢাকা ক্যান্টনমেন্টের মাত্র 20 মাইলের মধ্যেই, পরে ভালুকা, ময়মনসিংহের বিস্তীর্ণ এলাকা, টাঙ্গাইল,
পাবনা এবং ঢাকার একটা এলাকা নিয়ে বিরাট এলাকা ছিল কাদেরিয়া বাহিনীর অধীনে এবং দখলমুক্ত অবস্থায়। কোনো না কোনো থানা সবসময় সেখানে স্বাধীন বাংলার পতাকা উড্ডীন ছিল। কাদেরিয়া বাহিনী দেখেন তাদের ল্যান্ড টেলিফোন যেটাকে বলা হয়, 2-4 মাইল পর্যন্ত আমাদের ল্যান্ড টেলিফোনের সংযোগ ছিল। আমাদের সেখানে ওয়্যারলেস সেন্টার, বিভিন্ন থানা লুট করে আমরা যুদ্ধের মাধ্যমে দখল করার পরে ওয়্যারলেস সেন্টার গুলো দখল করেছিলাম এবং সেই সব ওয়্যারলেস সেন্টার আমাদের যে কেন্দ্র, পরবর্তীকালে মুক্তিযুদ্ধের একদম যেটাকে বলা যায় রাজধানী মহানন্দপুর, তো সেখানে সেটা স্থাপিত করা হয়। তিনি আবারও বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা দুঃখ প্রকাশ করছি দর্শক, ইন্টারনেট জটিলতার কারণে এমনটি হচ্ছে। আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ডক্টর নুরুন নবী, 21শে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, গবেষক, একাধারের লেখক আছেন আমাদের সাথে। অনেক ধন্যবাদ আপনাকেও এই আলোচনায়। আপনাকে আরেক দফা স্বাগত জানিয়ে আপনার কাছে যদি একটু জানতে চাই, আমরা অনেক স্মৃতিচারণ শুনলাম, অনেক কিছু শুনলাম, কিন্তু এইগুলো সবগুলো ঘটনার মধ্যে যদি ছোট্ট করে একটি ঘটনা বা কয়েকটি ঘটনা আপনার কাছ থেকে শুনতে চাই, আসলে কোন ঘটনাটি আপনি এখনো মনে পড়ে, স্মৃতির পাতায় এখনো অম্লান, কোন ঘটনাটি আমি আমাদের আমি সাথে সেটাই বলতে যাচ্ছিলাম, তো সময়ের অভাবে তো থামতে হয়েছিল। সেটা হলো, আমি যখন তৃতীয়বার ভারতে যাই তখন ইন্ডিয়ান আর্মির জিওসি লেফটেন্যান্ট জেনারেল অরোরার সাথে আমার দেখা হয়। আমি যখন ব্রিগেডিয়ার সানসিং এর সাথে রিপোর্ট করলাম, সে বললো কালকে একজন ভিআইপি আসবে ইয়েতে তুরাতে, তোমার সাথে দেখা করবে, তো তোমাকে কালকে সেখানে যেতে হবে। আমি সেই মেজর জেনারেল গিরির অফিসে গেলাম, তখন একটি হেলিকপ্টার নামলো। হেলিকপ্টার থেকে একজন অফিসার, শিখ অফিসার নেমে বলল, আমরা তিনজন দাঁড়িয়েছিলাম, আমি, ব্রিগেডিয়ার মেজর জেনারেল গিল আর ব্রিগেডিয়ার সান সিং, আমার দিকে হাত বাড়িয়ে বলল, আই এম লেফটেন্যান্ট জেনারেল অরোরা। আমি জীবনে চিন্তাও করি নাই, কল্পনাও করি নাই যে লেফটেন্যান্ট জেনারেল অরোরার সাথে আমার দেখা হবে। আমাকে বলা হয়েছিল একজন ভিআইপি আসবে, তার সাথে তোমার দেখা হবে। তা আমি ভেবেছিলাম ভিআইপি হয়তো মুজিবনগর সরকারের কোনো মন্ত্রী, অথবা আমি টাঙ্গাইলের লোক, হয়তো টাঙ্গাইলের কোনো এমপি আসবে। কিন্তু অরোরাকে দেখে আমি তো মানে আশ্চর্য। তো যাই হোক, আমি আবার লম্বা স্টোরি সংক্ষেপে বলি। তো চা খাওয়ার সময় উনি বললেন, লং স্টোরি শর্ট করে বলছি, যে আমরা টাঙ্গাইলে 1 ব্যাটালিয়ন প্যারাট্রুপস নামাবো। এই খবর তুমি প্রথম জানলে, তোমাদের মুক্তিবাহিনীর কমান্ডাররা, এমনকি মুজিবনগর সরকারও জানে না। তার কারণ হলো, আমরা ঢাকা দখল করতে চাই রক্তপাতহীন অবস্থায়। সেই জন্য আমরা ইস্টার্ন সেক্টরে আমাদের ভারতীয় বাহিনী, মুক্তিবাহিনীর 3টা ব্রিগেড সব ওইখানে আছে। আমরা পাকিস্তানিদেরকে ধারণা দিয়েছি যে ঢাকা দখল হবে ইস্টার্ন সেক্টরে, কুমিল্লা, নারায়ণগঞ্জ এই দিক দিয়ে। কিন্তু নর্দার্ন সেক্টরে আমাদের কোনো শক্তিশালী কোনো সমাবেশ নেই। তা আমরা ওদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য বা ব্লাফ দেওয়ার জন্য আমরা ইস্টার্ন সেক্টরে যুদ্ধ চলবে, কিন্তু আমরা টাঙ্গাইলে নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের প্রথমে আমরা 1 ব্যাটালিয়ন প্যারাট্রুপস নামাবো। তুমি এখনই ফেরত গিয়ে তোমার কমান্ডার কাদের সিদ্দিকীকে বলবা, এই খবরটা তুমি আর কাদের সিদ্দিকী ছাড়া কেউ জানবে না। তো আমি ফেরত আসলাম টাঙ্গাইলে, এবং ওনাকে, কাদের সিদ্দিকী কোনো এক জায়গায় থাকতেন না, উনি সবসময় মানে মুভিং এ থাকতেন। তা আমি ভুয়াপুরে এসে খবর পেলাম উনি নাগরপুরে আছে। আমি নাগরপুরে গিয়ে ওনার সাথে দেখা করলাম। তো রাতে, গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে গিয়েছে, তখন ওনাকে বললাম যে এরকম জেনারেল অরোরার কাছ থেকে আপনার জন্য মেসেজ, যে এরকম প্যারাট্রুপস নামবে। আমাদের 3টা দায়িত্ব, একটা হলো উনি ভারতীয় বাহিনীর অফিসার পাঠাবে ভেতরে, সেই অফিসার সাথে কোঅর্ডিনেট করে আমরা 3টা জায়গা সিলেক্ট করব। সেই 3টা জায়গায় ডিসেম্বরের প্রথমে যে কোনো দিন প্যারাট্রুপস নামবে। নামার সময় তাদেরকে প্রোটেকশন দিতে হবে যাতে পাকিস্তানিরা অ্যাটাক না করতে পারে, এবং নামানোর পরে দে উইল বি সেলফ সাফিসিয়েন্ট। ওদের সাথে জিপ থাকবে, মর্টার থাকবে, রকেট লঞ্চার থাকবে, সমস্ত কিছু থাকবে। তখন যদি পাকিস্তানে অ্যাটাক করে, দে উইল ফাইট ব্যাক। কিন্তু তোমাদের দায়িত্ব, কাদের সিদ্দিকীর বা তোমাদের বাহিনীর দায়িত্ব হবে নামার সময় যেন তারা পাকিস্তানিদের আক্রান্ত না হয়। তো যাই হোক, লং স্টোরি শর্ট করে বলি, কাদের সিদ্দিকীর সাথে যখন আমি নাগরপুরে দেখা করছিলাম, উনি তখন ঠিক করেছিলেন আমাদের চৌকস যে 10-12টা কোম্পানি
সবগুলো ওই ভুয়াপুর, মধুপুর, ঘাটাল এই জায়গা থেকে এনে টাঙ্গাইলের পশ্চিমে যে পোড়াবাড়ির চমচমের কথা শুনেছেন সবাই, সেই পোড়াবাড়ি এলাকায় উনি সমাবেশ করেছে। উনি অতর্কিত টাঙ্গাইল আক্রমণ করে টাঙ্গাইল শহর দখল করবে। তো আমি যখন তাকে এই প্ল্যানটা বললাম যে দিস ইজ দ্য প্ল্যান ফ্রম ডক্টর লেফটেন্যান্ট জেনারেল অরোরা, তখন উনি আবার মুক্তিযোদ্ধা কমান্ডারদেরকে বললো যে তোমরা তোমাদের নিজের জায়গায় ফিরে যাও, আমাদের প্ল্যান চেঞ্জ হয়েছে। তো আমি যখন কাদের সিদ্দিকীর সাথে কথা বলছিলাম, উনি কমান্ডারের সাথে কথা বলছিলেন, এই সময় এক মেসেঞ্জার আসলো যে এরকম ধলেশ্বরী নদীতে ইন্ডিয়ান আর্মির এক ক্যাপ্টেন আমার জন্য অপেক্ষা করছে। তো আমি সাথে সাথে সাইকেল চালিয়ে এই ধলেশ্বরী নদীতে নৌকাতে তার সাথে দেখা করলাম। সে হলো ক্যাপ্টেন পিটার, পরে জেনেছিলাম উনি ক্যাপ্টেন ঘোষ, ইন্ডিয়ান আর্মির সিগন্যাল করে সদস্য। তো উনি বললো যে তোমার জেনারেলরা বলেছিল তুমি ভিতরে এসে মেসেজ দিবে, তারপরে আমি আসবো, কিন্তু তুমি তো 7 দিনের মধ্যে মেসেজ দিতে পারো নাই, অনেকদিন সে চলে গেছে, এই জন্য আমাকে নিজেই আসতে হলো, কারণ আমাদের সময় পেরিয়ে যাচ্ছে। যাই হোক, আমি কাদের সিদ্দিকীকে খবর দিলাম, উনি সন্ধ্যায় সেখানে গেলেন। তো আমরা রাতের বেলা সেই যমুনা নদীতে, ধলেশ্বরী নদীতে আমরা একটা নৌকায় হারিকেন জ্বালিয়ে ম্যাপে 3টা জায়গা সিলেক্ট করলাম। ক্যাপ্টেন পিটার সেটা হেডকোয়ার্টারে পাঠিয়ে দিল। তারপরে আমরা আবার সেই মধুপুর টাঙ্গাইলের যে হাইওয়ে, সেখানে গিয়ে আমরা অবস্থান নিলাম। আবার সংক্ষেপে বলছি স্টোরিটা। 11 তারিখে এক ব্যাটালিয়ন প্যারাট্রুপস কর্নেল পান্ডুর নেতৃত্বে 450 মতো তারা যে কালিহাতির কাছে যে পুংলি ব্রিজ, সেই ব্রিজের দুপাশে নামলো। কারণ তাদের ভয় ছিল, আমাদেরও ভয় ছিল, যে পাকিস্তানিরা পালানোর সময় যদি পাকিস্তানিরা তখন অলরেডি ময়মনসিংহ জামালপুর থেকে পালিয়ে ঢাকার দিকে যাচ্ছিল, তো যাওয়ার সময় যদি ব্রিজটা ভেঙে দেয় তাহলে মিত্র বাহিনীর, মুক্তি বাহিনীর চলাচলে অসুবিধা হবে। এই জন্য তারা ব্রিজের 2 পাশে নেমেছে। আর পাকিস্তানিদের দুর্ভাগ্য, ওরা যখন ব্রিজের উপরে, তখন এই প্যারাট্রুপস নেমেছে 2 পাশে, তো ওরা মাঝখানে বন্দী হয়ে গেছে। সারা রাত্রি যুদ্ধ হয়েছে। পরের দিন সকালবেলা আমি, কাদের সিদ্দিকী এবং ক্যাপ্টেন পিটার যখন সেখানে গেলাম, আমি জীবনে এত মৃতদেহ এক জায়গায় দেখিনি। ব্রিজের উপরে পাকিস্তানি সোলজারদের প্রায় 100-র মতো, তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন, ডাইরেক্ট মেশিন গানের গুলির সম্মুখীন হয়েছে, মর্টারের আঘাত পেয়েছে, যার ফলে কারো বডির থেকে মাথা বিচ্ছিন্ন, একটা ভয়াবহ অবস্থা। তো যাই হোক, আমি ব্রিজ পার হয়ে, আমি আর পিটার, কাদের ভাই অন্য জায়গায় চলে গেলেন, আমি আর পিটার ব্রিজ পার হয়ে ব্রিজের নিচে কর্নেল পান্নু তার হেডকোয়ার্টার, অস্থায়ী হেডকোয়ার্টার সে স্থাপন করেছিল, ওইখানে গিয়ে তার সাথে দেখা করলাম। ইতিমধ্যে ব্রিগেডিয়ার ক্লেয়ার, সে অলরেডি যখন প্যারাট্রুপ সাকসেসফুলি নেমেছে, পাকিস্তানিদেরকে পরাজিত করেছে, তখন সে বর্ডার ক্রস করে পুংলিতে এসে বিকেলের দিকে আমাদের সাথে জয়েন করলো। তা আমাদের 11 তারিখ দুপুরের মধ্যেই এখন যে মন্ত্রী ডক্টর রাজ্জাক, ওনার কোম্পানি এবং ব্রিগেডিয়ার ফজলু, যদি উনি ব্রিগেডিয়ার না, কিন্তু টাইটেল নিয়েছিল ব্রিগেডিয়ার, ক্যাপ্টেন ফজলু বা কমান্ডার ফজলু, আরো কয়েকজন মিলে তারা টাঙ্গাইল শহরের পুরনো টাঙ্গাইলটা দখল করেছিল, কিন্তু নতুন যে টাঙ্গাইল শহর, সার্কিট হাউস ইত্যাদি, ওইখানে পাকিস্তানিদের সৈন্যদের ঘাঁটি তখনও ছিল। তো আমরা তাদের সাথে যুদ্ধ করে সবুর খান, যে বীর বিক্রম বোধহয়, দুর্ধর্ষ ফ্রিডম ফাইটার ছিল, তার নেতৃত্বে, কাদের সিদ্দিকীর নেতৃত্বে আমরা ওই নতুন শহরটা দখল করলাম। রাতের বেলায় ব্রিগেডিয়ার সানসিং এর ব্রিগেড, কর্নেল পান্নুর ব্রিগেড এবং ব্রিগেডিয়ার ক্লিয়ারের ব্রিগেড এবং আমাদের মুক্তি বাহিনীর একটা দল, আমরা এরা সবাই মিলে ঢাকার দিকে রওনা হলো। ব্রিগেডিয়ার ক্লিয়ার টঙ্গীর দিকে গিয়ে পাকিস্তানিদের বাধাপ্রাপ্ত হলো, সেখানে যুদ্ধ হয় 2 দিন 3 দিন। আর ব্রিগেডিয়ার সানসিং নবীনগর হয়ে যে হাইওয়ে আছে মিরপুরের দিকে, সেখানে যায়, সেখানেও তার সাথে যুদ্ধ হয়। তো এনিওয়ে, সংক্ষেপে করি ঘটনাটা। 16 তারিখ সকালবেলা মেজর জেনারেল নাগরা হেলিকপ্টারে টাঙ্গাইলে আসে, কাদের সিদ্দিকীকে পিক আপ করে নিয়ে ব্রিগেডিয়ার ক্লিয়ারের কাছে যায় টঙ্গীতে। তো সে জানায় যে গত 2 দিন, প্রথম 2 দিন যুদ্ধ হয়েছে, গত 2 দিন পাকিস্তানিরা গোলাগুলি বন্ধ করেছে। তখন বলেছে লেটস গো টু
ব্রিগেডিয়ার সানসিং এর পজিশনে, দেখি তার কি অবস্থা। তো হেলিকপ্টারে তারা ওই নবীনগরের ওই হাইওয়েতে মিরপুরের কাছাকাছি সেখানে যায়, এবং ব্রিগেডিয়ার সানসিংও তাই বলে যে প্রথম 2 দিন যুদ্ধ হয়েছে, কিন্তু পরবর্তী 2 দিন আর কোনো যুদ্ধ হয় না, পাকিস্তানিদের কোনো আওয়াজ নাই। তখন জেনারেল নাগরা সেই বিখ্যাত চিরকুট পাঠায় যে ডিয়ার আব্দুল্লাহ, আই এম হিয়ার, তুমি তোমার লোক পাঠাও, এবং তুমি যদি সারেন্ডার করো জেনেভা কনভেনশনের ভিত্তিতে তোমাকে প্রোটেকশন দেওয়া হবে। তো আমি এত ডিটেল ঘটনা জেনেছিলাম। মেজর জেনারেল নাগরার যে স্টাফ অফিসার ছিল সেই সময়ে মেজর বাম্মি, পরে উনি লেফটেন্যান্ট জেনারেল হয়ে পিএইচডি করে রিটায়ার করেছিল, আমার বাসায় এসেছিল নিউ জার্সিতে, আমার বাসায় 7 দিন ছিল। তো এই কথা, এই সমস্ত ডিটেল কাহিনী আমি জেনেছিলাম। তো এনিওয়ে, আমি যে কথাটা বলার জন্য আমি এতগুলা ঘটনা বললাম সেটা হলো যে আগেই উল্লেখ করেছি যে পাকিস্তানিদেরকে ধোঁকা দেওয়া হয়েছিল ঢাকা শহর দখল হবে ইস্টার্ন সেক্টর থেকে। কিন্তু আসলে জেনারেল অরোরা এবং লেফটেন্যান্ট জেনারেল অরোরা এবং মেজর জেনারেল জ্যাকব, তাদের প্ল্যান ছিল যে তারা টাঙ্গাইল মুক্তি বাহিনীর সহযোগিতায় প্যারাট্রুপস নেমে তারা বিনা রক্তপাতে ঢাকা দখল করা তাদের প্ল্যান ছিল। তো এই প্ল্যানটা কাজে লাগলো এই জন্য যে পাকিস্তানিরা তখন ইস্টার্ন সেক্টরে ভীষণ যুদ্ধে ব্যস্ত। এই নর্দার্ন সেক্টরে ময়মনসিংহে ছিল ব্রিগেডিয়ার কাদের খানের নেতৃত্বে এক বুড়ো ব্রিগেডিয়ার। সে 1965-এ ওয়েস্টার্ন সেক্টরেও, লাহোরেও সে সারেন্ডার করেছিল। তো এনিওয়ে, আর ছিল কর্নেল সুলতান এর জামালপুরে একটা শক্তিশালী ঘাঁটি ছিল। তো আর কোনো ডিপ্লয়মেন্ট ছিল না। তো পাকিস্তানিদের বদ্ধ ধারণা, বিশ্বাস ছিল যে নর্থ থেকে কোনো কিছু হবে না। কিন্তু জেনারেল জ্যাকবের, জেনারেল লেফটেন্যান্ট জেনারেল অরোরার প্ল্যান ছিল যে টাঙ্গাইল মুক্তি বাহিনীর সহযোগিতায় প্যারাট্রুপস নামবে এবং তারপরে তারা মিরপুরে চলে গিয়ে, বাই দিস টাইম অন্যদিকে পাকিস্তানের পরাজিত হচ্ছিল, ভারতীয় বাহিনী মুক্তি বাহিনী জয়লাভ করতেছিল। তো এই সুযোগে তারা এই ঢাকাতে পৌঁছে যায় দুপুরের দিকে। তারপরে ঘটনা তো আপনারা সবাই জানেন। নিয়াজি সারেন্ডার করতে রাজি হয় না, বলে আমি যুদ্ধবিরতি করতে রাজি আছি। তো জেনারেল নাগরা বলল, নো, দিস ইজ দ্য ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার, আমি নিয়ে আসছি, তোমাকে সাইন করতে হবে। সে সাইন করবে না। তারপরে যখন রাজি হলো তখন জেনারেল নাগরা মেজর জেনারেল জ্যাকবকে মেসেজ পাঠায়, সে এসে ফাইনাল সারেন্ডার অফ ইনস্ট্রুমেন্ট ওইটা সাইন করে। তারপরে অরোরাকে খবর দেওয়া হয়, অরোরা এসে সারেন্ডার করার, ওদেরকে সারেন্ডার করায়। নিয়াজি শেষে অনুরোধ ছিল, আবদার ছিল যে ঠিক আছে আমি সারেন্ডার করবো, কিন্তু এটা প্রাইভেটলি। তো জ্যাকব বলছিল যে নো, ইউ হ্যাভ টু সারেন্ডার ইন ওপেন স্পেস, যাতে বাঙালিরা দেখতে পারে। তারপর তো সরোয়ার্দী উদ্যানে এটার হলো। তো আমি যে কথাটা বলতেছিলাম, এই যে টাঙ্গাইল বাহিনীর প্রতি কনফিডেন্স, এপ্রিলের থেকে জেনারেল জ্যাকব আমাদেরকে সাহায্য করছে অস্ত্র শস্ত্র দিয়ে। আপনি মনে রাখবেন, বুলবুল ভাই জানে যে ভারতীয় মিত্র বাহিনী, ভারতীয় বাহিনী যখন অস্ত্র এই জেট ফোর্স এই 3টার বাইরে কাউকে দিতে গেলে তারা 10 বার চিন্তা করতো যে অস্ত্রগুলা বামপন্থীদের হাতে যাবে কিনা, মাওদের হাতে যাবে কিনা। কিন্তু টাঙ্গাইল মুক্তি বাহিনীর ব্যাপারে they never ask that kind of question, or they don't have any শঙ্কা যে এই অস্ত্রগুলোকে। তারা জানতো যে আমরা বঙ্গবন্ধুর ভক্ত, আমরা বঙ্গবন্ধুর আহ্বানে যুদ্ধ করেছি, আমরা টাঙ্গাইল এলাকায় করেছি, মুক্ত রেখেছি। তো সেই জন্য আমাদেরকে অস্ত্র দিতে কখনো দ্বিধাবোধ করে নাই। তা আমরা সেই অস্ত্রের মাধ্যমে পুরো এরিয়াটাই কাদের সিদ্দিকীর নেতৃত্বে আমরা মুক্ত রেখেছিলাম। ভারতীয় বাহিনী সেই সুযোগটা নিয়ে 1 ব্যাটালিয়ন প্যারাট্রুপস নামায়, সেই জায়গাটা তৈরি করেছিল। অনেক ধন্যবাদ ডক্টর। আমি আর জাস্ট 30 সেকেন্ড আমি এই চ্যাপ্টারটা শেষ করবো। সেটা হলো যে আমার ব্যক্তিগতভাবে আমার সৌভাগ্য যে আমি এত বড় একটা প্ল্যানে অংশীদার ছিলাম। আর এটা আরো দিস ইজ এ টেস্টামেন্ট টু দ্য হিস্ট্রি, টু দ্য পিপল, যে টাঙ্গাইল মুক্তি বাহিনীর এটা একটা স্বীকৃতি, কাদের সিদ্দিকীর নেতৃত্বের একটা স্বীকৃতি, যে এক ব্যাটালিয়ন প্যারাট্রুপস নামিয়ে বিনা রক্তপাতে তারা আমরা ঢাকা কি বলে মিত্রবাহিনী যে ঢাকা দখল করেছিল, মুক্তিবাহিনী ঢাকা দখল করেছিল, আমরা তার অংশীদার ছিলাম। উই আর এ পার্ট অফ দ্যাট স্ট্র্যাটেজি। সো দিস ইজ এ ক্রেডিট টু কাদের সিদ্দিকী, ক্রেডিট টু টাঙ্গাইল মুক্তিবাহিনী, এবং আমার ব্যক্তিগতভাবে এটা আমার একটা সৌভাগ্যের ব্যাপার। ধন্যবাদ।
নিশ্চয়ই, অনেক ধন্যবাদ ডক্টর ডক্টর নুরুন নবী, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের দর্শক, আপনারা দেখছেন জানতে ইচ্ছা করে আয়োজন, আপনাদের সাথে আছে নাজবুল হোসেন এবং আমাদের আজকের বিষয় বীর কণ্ঠে বীর গাথা। বীর কণ্ঠের এই বীর গাথার নেপথ্যে যিনি রয়েছেন কবি ও কথা সাহিত্যিক, বাংলাদেশের একজন চিরসবুজ মনের মানুষ জনাব রোকেয়া ইসলাম, তিনি আমাদের সাথে আছেন। তিনি সবাইকে অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়েছেন এবং একই আলোচনায় আমাদের সাথে আলোচক হিসাবে যুক্ত আছেন জনাব নুরুন নবী, 21 পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আছেন আমাদের সাথে আছেন জনাব শরীদ কুমার লালা, বীর মুক্তিযোদ্ধা, এবং একই আলোচনা আমাদের সাথে আরও যুক্ত আছেন জনাব বুলবুল খান মাহবুব। জনাব বুলবুল খান মাহবুব, ইন্টারনেট জটিলতার কারণে আপনার কাছ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম, আপনাকে আমরা যুক্ত করতে পেরেছি। আপনার যদি বিশেষ এরকম কোনো ঘটনা থাকে যেটি আপনাকে আজও আপনার স্মৃতির পাতায় চির অম্লান করে রাখে, সেই ঘটনা যদি আমাদের সাথে একটু আপনি বলতেন। ধন্যবাদ। ইন্টারনেটের কারণে একটু বিচ্ছিন্ন ছিলাম, আবার তোদের ফিরে আসতে পেরেছি। তো আমি এখানে আসলে কাদেরিয়া বাহিনী এবং টাঙ্গাইলে আমাদের মুক্তিযোদ্ধাদের কর্মকাণ্ড, প্রতিদিন প্রতি মুহূর্তে এত বেশি যুদ্ধ, ছোট বড় মাঝারি যুদ্ধ, যেগুলা মানে বলতে গেলে কোনটার আগে কোনটা বলা যায় অনেক সময়ের ব্যাপার। আমি এটাকে সংক্ষিপ্ত করে এনে আমার প্রিয় নুরুন নবীর কথাকে কোট করে দুই তিনটি ব্যাপার আমি বলবো। আর সেই সঙ্গে আমার স্মরণীয় একটা যুদ্ধ, যেখানে কাদেরিয়া বাহিনীর হাতে পাকিস্তানি বাহিনী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, যুদ্ধ হিসাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, মনস্তাত্ত্বিকভাবে, সব দিক থেকেই। এবং যেটা সবচেয়ে বেশি আলোড়িত করেছিল তখনকার মুক্তিযুদ্ধ চলাকালীন বিশ্বকে, জাহাজ মারা যুদ্ধ, যেটা নুরুন নবী একটু একবার উদ্ধৃত করেছে, সেটা আমি একটু ডিটেলস বলবো। তার আগে আমি বলছি, ডক্টর নুরুন নবীকে কোট করেই, যে আমাদের কাদেরিয়া বাহিনীতে আমি যে জায়গাটায় শেষ করেছিলাম, যে কারাগার থেকে শুরু করে আমাদের লিখিত একটা নিয়মিত রণাঙ্গন বলে পত্রিকা, সেই প্রচুর মানে জঙ্গল ঘেরা পাহাড়ের মাঝখানে মহানন্দপুর এবং আন্ধি কয়েকটা জায়গা ছিল যেখানে আমাদের হেডকোয়ার্টার, সেখান থেকে বের হতো। আমাদের নিজস্ব কারাগার ছিল, আমাদের সেখানে ইন্টারসেপ্ট করার জন্য সব রকম যন্ত্রপাতি সম্বলিত বেতার কেন্দ্র ছিল, সেখান থেকে সবকিছুই ছিল আমাদের। তো সেইটাকে কেন্দ্র করে সম্পূর্ণ টাঙ্গাইল, ঢাকা, পাবনার একাংশ, ময়মনসিংহের একাংশ নিয়ে আমাদের মুক্তাঞ্চল। আমাদের এই মুক্তি বাহিনীর আরেকটি ছিল কূটনৈতিক তৎপরতার জন্য মুক্তিযোদ্ধাদের সঙ্গে সঙ্গে কূটনীতিক বিষয়টাকে শক্তিশালী করে ভারতের সঙ্গে অস্ত্র সংগ্রহ, আলাপ আলোচনা, রণনীতি, রণকৌশল এই এলাকার জন্য নির্ধারণ করা। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে বলবো যে আজকে এখানকার একটি সফল ব্যক্তিত্ব এবং মুক্তি বাহিনীর জন্য অপরিহার্য একটা ব্যক্তিত্ব, আমার স্নেহাস্পদ ডাক্তার নুরুন নবী এখানে উপস্থিত আছেন। আমার এখনো মনে পড়ে নুরুন নবীর সেই চেহারা, যে সেই তরুণ নুরুন নবী, হ্যাঁ, অত্যন্ত প্রগল্ভ চেহারা, একটা বুদ্ধিদীপ্ত ভাব, একটা একাগ্রতা। 20-25 জন একটা এই নেতারা মুক্তি বাহিনী গঠিত করেছিল, আমরা আলাদা বিপ্লবী হাই কমান্ড করেছিলাম। এরকম ছোট ছোট অনেক দল ছিল যারা পরবর্তীকালে কাদেরিয়া বাহিনী গঠন করেছিল। তা আমাদের যে ভারতের সঙ্গে যোগাযোগ, আমাদের অস্ত্র আনা এবং ভারতের খুব উচ্চ পর্যায়ে কাদেরিয়া বাহিনীর যে কূটনৈতিক যোগাযোগ, অ্যাকচুয়ালি কাদেরিয়া বাহিনী অধ্যুষিত এলাকায় একটা আলাদা রাষ্ট্রের মতোই তখন ছিল। আমাদের সবকিছু ছিল, একটা রাষ্ট্রের যা কিছু দরকার সবকিছু আমাদের ক্ষুদ্র এই মুক্তাঞ্চলে ছিল। তো আমাদের থেকে এই ভারতের সঙ্গে যোগাযোগের পুরো দায়িত্বের শীর্ষস্থানীয় ব্যক্তি হচ্ছে নুরুন নবী। আমরা তার কণ্ঠেই শুনেছি যে কয়েকবার সে ভারতে গেল, অরোরাত থেকে শুরু করে সব জায়গায় যোগাযোগ করা, অস্ত্র নিয়ে আসা, বারবার বিপদের মুখে পড়া। আমার মনে আছে 12টি নৌকা বোঝাই করে যখন ভুয়াপুরে আসলো, আমি ওখানকার তখন মুক্তিযোদ্ধা এবং প্রধান উপদেষ্টা, আমার বন্ধু আবু মোহাম্মদ এনায়েত করিম, তিনি ছিলেন ওখানকার বেসামরিক প্রধান, এবং আমার স্নেহাস্পদ একজন কয়েকদিন আগেই প্রয়াত শহীদ আনোয়ার আলম শহীদ, আমার ছোট ভাই, না আমার বন্ধুর ছোট ভাই, আমারও ছোট ভাই। একটা এই যে সমন্বয় একটা, এবং কাদের সিদ্দিকীকে কেন্দ্র করে বুদ্ধিদীপ্ত শুধু কিছু তরুণী নয়, বড় বড় বেঙ্গল রেজিমেন্ট থেকে আসা বেশ কিছু কমান্ডার, বিভিন্ন কোম্পানি কমান্ডার,
এবং তাদের শ্রেণী বিশ্বাস এত চমৎকার ছিল যে একটা নিয়মিত বাহিনীর যা দরকার, একই সঙ্গে গেরিলা যুদ্ধ, সঙ্গে সঙ্গে আবার ঘাঁটি এলাকা রক্ষা করা, সবই কিন্তু আমাদের রণনীতি এবং রণকৌশলের মধ্যে ছিল। তো সেখানে আজকে নুরনবীর সঙ্গে যুক্ত হতে পেরে আমার অনেক স্মৃতি কথাই মনে হচ্ছে। খুবই আনন্দিত আমি। একটি যুদ্ধের কথা নুরনবী আভাস দিয়ে গেছে, আমি সেটা বলবো। কাদেরিয়া বাহিনীর অন্যতম উজ্জ্বল সার্থকতা যে যুদ্ধে সব দিক থেকেই প্রতিভাত হয়েছিল সেটা হলো ভুয়াপুরের মাটি কাটায় সারিয়া কান্দার জাহাজ মারা যুদ্ধ। সেটার সঙ্গে আমি যেহেতু ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, আমি একটি যুদ্ধের কথা বলি। আগে পিছে অনেক ছোট বড় যুদ্ধ আমরা করেছি, কিন্তু এই যুদ্ধ ছিল অবিস্মরণীয়। এই যুদ্ধের ভিতরের কথাটা অনেকেই জানেন না। আমাদের সর্বাধিনায়ক কাদেরিয়া বাহিনীর বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরোত্তম, যখন তিনি হেডকোয়ার্টারে অবস্থান করেছিলেন, আমাদের কাছেই ছিল পাঠানরা যারা উর্দু ভাষী, পশতু ভাষী, যে কিছু বিড়ি পাতার ব্যবসায়ী ছিল, যারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে একাত্ম হয়ে যায় এবং আমাদের মুক্তি বাহিনীর একটা অপরিহার্য সংবাদদাতা, আমাদের ওষুধপত্র সংগ্রহ, বিভিন্ন কাজেই তারা আমাদের সহায়তা করেছে। ওদেরই একজন মমতাজ খান সম্ভবত নাম, তার এক ভাই ছিল পাকিস্তান আর্মিতে খুব বড় উচ্চ পদে, তার মারফত আমরা অনেক সংবাদ পেতাম। তো কাদের সিদ্দিকীর কাছে একটা সংবাদ আসলো, 700 বন্দি পিয়ার দিয়ে 7টি জাহাজ, SS ইঞ্জিনিয়ার্স, একটা নাম SS রাজন, আর একটা নাম এরকম লঞ্চ, এবং একটা বড় আকারের লঞ্চ যেটাকে জাহাজই বলা যায়, স্টিমার, সেটা বোঝাই করা হচ্ছে প্রচুর অস্ত্র দিয়ে, সেটা নর্থ বেঙ্গলে নিয়ে যাওয়া হবে। এবং এই অস্ত্র যদি একবার সে নর্থ বেঙ্গলে পৌঁছতো, তাহলে কিন্তু ভারতীয় বাহিনীর পরবর্তীকালে ওই দিক দিয়ে মানে পাকিস্তানে ঢোকা, তৎকালীন পূর্ব পাকিস্তানে ঢোকা, সীমান্ত ক্রস করা খুব কঠিন হয়ে পড়তো। এই খবরটা মমতাজ উদ্দিনের মাধ্যমে যখন কাদের সিদ্দিকী পেল, তিনি ভুয়াপুরে, কারণ এই যে নদী দিয়ে এটা যাবে নর্থ বেঙ্গলের দিকে, ভুয়াপুরের পাশ দিয়ে আমাদের দ্বিতীয়, অর্থাৎ পশ্চিমাল এলাকায়, পশ্চিম টাঙ্গাইলের এলাকায় এটা দ্বিতীয় হেডকোয়ার্টার ছিল আমাদের। এখানে আমি ছিলাম, আবু মোহাম্মদ এনায়েত করিম এবং আমাদের আরো নুরুল ইসলাম, আরো কয়েকজন আমরা ছিলাম। ছিল বেশ কয়েকজন কমান্ডার আমাদের বিভিন্ন এলাকা প্রতিরক্ষা বহু হিসাবে, কারণ হেডকোয়ার্টার মধুপুর এলাকা, যে পাহাড়ি বিশাল এলাকা, সেখানে ছিল প্রাকৃতিক একটা সুরক্ষা। মুক্তিযোদ্ধারা তো ছিলই, কিন্তু ভুয়াপুর ছিল টাঙ্গাইল শহর থেকে মাত্র কয়েক মাইল দূরেই, 15-20 মাইল দূরে কোনাকুনি ভাবে। আর তার পাশে কোনো নদী ছাড়া প্রাকৃতিক কোনো ইয়ে ছিল না, আমাদের প্রতিরক্ষার কোনো সুব্যবস্থা ছিল না। যুদ্ধ করে আমাদের প্রতিদিন যুদ্ধ করে এই এলাকা আমাদের রক্ষা করতে হতো। এখান দিয়ে যে নদী প্রবাহিত, সেই যমুনা নদী দিয়েই জাহাজগুলো যাবে। সুতরাং আমাদের কাছে একটা মেসেজ আসলো খুব গোপন, কাদের সিদ্দিকী, যে এখান দিয়ে যাবে, আপনারা সেটা আক্রমণ করলেই জাহাজ দখল হয়ে যাবে। আমরা চিন্তা করলাম এটা কেমন কথা, এত বড় জাহাজ, তার মানে এত অস্ত্র সম্ভার, তৎকালীন 21 কোটি টাকার অস্ত্র, সেখানে মর্টার শেল থেকে কামানের গোলার থেকে আরম্ভ করে মানে রাইফেলের গুলি, মেশিন গানের গুলি, মেশিন গান সবই ছিল। তাহলে সেখানে যে প্রতিরক্ষার ব্যবস্থাটা থাকবে, তাদের আক্রমণ করলে আমাদের জাহাজ দখলে আসবে, এটা সর্বাধিনায়ক কি বললো। তবু আমরা তো সামরিক কমান্ড, আমাদের সবকিছু মানতে হবে। ইতিমধ্যে আরো 2-1টি জায়গায় থেকে, এখন আবুল কালাম, বীর বিক্রম ও জীবিত আছে, ওরা তখন টাঙ্গাইলে আসছিল, তাদের কাছ থেকেও একটা মেসেজ আসলো, 7টি জাহাজ খুব কাছাকাছি এসে গেছে এবং পোড়াবাড়ি অতিক্রম করে ভুয়াপুরের সাইড দিয়ে চলে যাচ্ছে। রাজশাহী রেজাউল বলে একটা ছেলে ছিল মুক্তিযোদ্ধা, আমাদের আরো বেশ কিছু কমান্ডারকে, আমার মনে আছে আমরা একটা কনফারেন্স মিলিত হলাম। আবু মোহাম্মদ এনায়েত করিম ছিল, আমি ছিলাম, মোয়াজ্জেম হোসেন ছিল, গফুর সাহেব কমান্ডার, এরকম 4-5 জন কমান্ডার, এবং জাহাজনারা হাবিব, তখনও সে কোম্পানি কমান্ডার হয়নি। তার একটা দাবি ছিল যে এই জাহাজের যুদ্ধে যদি আমি সফল হই, তাহলে আমাকে কোম্পানি কমান্ডার করতে হবে। যাই হোক, সেটার পরে আমরা সিদ্ধান্ত নিলাম, এবং আমার এখনো মনে হয় সন্ধ্যার অন্ধকার, তখন সেই হাবিবের বাহিনীকে আবু মোহাম্মদ এনায়েত করিম এবং আমি একটা মানে উত্তেজনামূলক বক্তৃতা দিয়ে তারা পাঠালাম। কারণ এই বিশাল যুদ্ধ এর ব্যাপারে আমাদের সামান্য মুক্তি বাহিনীর অস্ত্র নিয়ে প্রতিরোধ করা, শুধু ভিতরের মনের সাহস মানে অসম্ভব রকম যদি আমাদের তীক্ষ্ণ না থাকে, তাহলে কিন্তু এই যুদ্ধ জয় সম্ভব নয়। আর এই যুদ্ধের উপর অনেক কিছু, কাদেরিয়া বাহিনীর অস্তিত্ব, টাঙ্গাইলের অস্তিত্ব, পরবর্তীকালে সীমান্ত এলাকায় যে আমাদের মুক্তিযোদ্ধা এবং অন্যান্য যারা আছে,
তাদের যুদ্ধ জয়ের সম্ভাবনা সবকিছু এর উপর নির্ভরশীল। যা হোক, জাহাজগুলো আসলো, আমাদের গুপ্তচররা খুব খবর রাখছে। একে একে জাহাজগুলো এসে বড় মানে স্টিমার এবং লঞ্চ, সেটা এসে সারিয়াকান্দি বলে একটা জায়গা, গুয়াপুর থেকে 8-9 মাইল দূরে হবে, সেখানে তারা নগর করলো। কি ব্যাপার, ওরা সেখানে কিছু মুরগি, খাসি বা খাওয়ার জিনিস সংগ্রহ করবে। আমাদের যে বাহিনী, তারা লুঙ্গি পাড়া, মাথায় গামছা দেওয়া, মানে তারা একটা অ্যাম্বুশ করে আছে যে কখন কমান্ডার নির্দেশ দেবে আক্রমণ শুরু করবে। এরপরেও কিন্তু আমরা ভীষণ সন্দেহে আছি যেটা কি সম্ভব। এই বিশাল জাহাজ এর পিছনে যে পাকিস্তানি সৈন্য আছে, মাত্র 7 মাইল দূরে সিরাজগঞ্জে বিরাট বিরাট কামান নিয়ে তারা বসে আছে, চতুর্দিকে আমরা ঘেরার মধ্যে, কি করে এই জাহাজগুলোকে আমরা আক্রমণ করে ধ্বংস করতে পারবো? যা হোক, পরদিন, সেটা সম্ভবত 10ই আগস্ট হবে বা 11ই আগস্ট, আমাদের এই জাহাজ মারা হাবিব, তার নাম, সেই জাহাজ মারা হাবিব কি করলো, একটা জেলের ছদ্মবেশে খুব কাছে যেয়ে কি করলো, যে কোথায় কোন অবস্থানে কোন জাহাজে যুদ্ধ আছে, কিভাবে কি যুদ্ধ পরিকল্পনা করতে হবে। তারপর এক সময় জাহাজগুলো যখন নোঙর তুলে চলে যাচ্ছে, সেই মুহূর্তে আক্রমণ শুরু হলো। প্রথমে কথা ছিল যে হাবিবের এলএমজি থেকে ফায়ার ওপেন করা হলে সবাই তখন আক্রমণ করবে। যথারীতি আক্রমণ শুরু হলো, পাল্টা আক্রমণ আসলো, প্রচন্ড যুদ্ধ। কিন্তু আমি এবং আবু এনায়েত করিম তখন সমন্বয় করছি বিভিন্ন ফ্রন্ট গুলো, কারণ আমরা জানি তো 6টি ফ্রন্ট দিয়ে আমাদের উপর আক্রমণ করা। তো সেই সময় ঠিক আমাদের চিন্তাধারার সাথে মিলে গেল। প্রচন্ড যুদ্ধের পরে আমরা লক্ষ্য করলাম ওরা তেমন আর প্রতিরোধ করছে না। আসলে এত বেশি অস্ত্র সম্ভার বারুদে ঠাসা ছিল, যাদের ভয় ছিল যে এখানে যদি একটা মর্টার শেল এসে পড়ে, তাহলে এখানে প্রচন্ড দাবানল সৃষ্টি হবে এবং 2-4 মাইলের মধ্যে জাহাজ তো যাবেই, জাহাজে পাকিস্তানি যে সোলজার আছে তারাও যাবে, 2-4 মাইল ধ্বংস হয়ে যাবে। কাজে ওরা খুব দ্রুত কিছুক্ষণ যুদ্ধের পরেই স্পিড বোটে করে ওরা সিরাজগঞ্জের দিকে পালিয়ে গেল। তো এই যুদ্ধের মধ্যে দিয়ে কিছুক্ষণ পরে জাহাজটা দখল হলো এবং আমাদের সামাদ গামা, আমার বিশ্বাস নিশ্চয়ই এত বিখ্যাত হয়ে গিয়েছিল সে, যে ডাক্তার নুরুন নবী তার কথা মনে করতে পারবে, মর্টার ছুটতে খুব এক্সপার্ট ছিল। এবং আরো বেশ কিছু আমাদের কয়েকদিন আগে মারা গেছে ভোলা, আওয়ামী লীগের স্থানীয় নেতা, এবং বেশ কয়েকজন, জিয়া, এর আব্দুল আলিম, এরা জাহাজে উঠে পড়লো। এবং জাহাজে উঠে পড়ে সে বিশাল ব্যাপার, এই বড় বড় সমস্ত মানে বাক্স, এগুলা কি করে নামানো যায়। এখানে আরেকটা বলি, কাদের সিদ্দিকের একটা অদ্ভুত মানে আবিষ্কার ছিল, গঠন করা ছিল। 72,000 স্বেচ্ছাসেবক ছিল আমাদের। শেষ পর্যন্ত 17,000 মুক্তিযুদ্ধের পাশাপাশি কাদেরিয়া বাহিনীতে ছিল 72,000 স্বেচ্ছাসেবক, যেটা মাকড়সার জালের মতো মুক্তাঞ্চলকে ছড়িয়েছিল। মানে প্রতিটি খবর মুহূর্তের মধ্যে আমরা পেতাম এবং মুক্তিযোদ্ধারা অনেক সাহায্য সহযোগিতা তাদের কাছে। 1,000-এর মতো নৌকায় সেই জাহাজের অস্ত্রগুলো তোলা হলো। এখনো আমি স্মরণ করি সেই দুর্ভেদ্য মানে ইয়ের অবস্থায়, যে অন্ধকার রাত্রি জাহাজ থেকে নামানো হচ্ছে। একটা জায়গায় আমাদের অসুবিধা হলো, গ্রামবাসী উৎফুল্ল হয়ে হাজার হাজার জয় বাংলা স্লোগান দিয়ে, হ্যাঁ, শেখ মুজিব জিন্দাবাদ, কাদের সিদ্দিকী জিন্দাবাদ, জয় বাংলা দিয়ে সেই জাহাজে উঠে পড়ার চেষ্টা করছে। এবং তাদের সহযোগিতায় আমরা অস্ত্রগুলো নামালাম, কিন্তু ওদের ঝোঁকটা হলো বড় বড় অস্ত্রের দিকে। সেই 6 ইঞ্চি বড় বড় কামানের সেই তারপরে আমাদের রিকোয়েলস রাইফেলের যে সমস্ত গোলা বারুদ, বড় বড় অস্ত্রের দিকে তাদের গ্রামবাসীর ঝোঁক নামাচ্ছে। কিন্তু ওগুলো চালানোর মতো অস্ত্র কিন্তু আমাদের কাছে নাই। আমাদের দরকার তখন প্রচুর গানের রাইফেলের গুলি, এলএমজির গুলি, মেশিন গানের গুলি, এগুলো আমাদের দরকার। যা হোক, নামালাম। এর আগে কিন্তু এই জাহাজ দখলের আগে কাদেরিয়া বাহিনীর প্রতি নির্দেশ ছিল, শত্রুর 50টা গুলি আসলে আমরা একটা গুলি ছুড়ব। আর এই বিশাল অস্ত্র পাওয়ার পরে আমাদের হলো যে ওরা একটা গুলি করলে আমরা 10টা গুলি করব, এত প্রচুর অস্ত্র পেলাম। তার আগে তো ভারত থেকে ডাক্তার নুরুন নবী বলেছে যে প্রচুর অস্ত্র শস্ত্র 3বার উনি নিজে নিয়ে এসছেন, সঙ্গে আরেকজন ছিল একবার, সম্ভবত নুরুল ইসলাম, আমার মনে হয় আমাদের তার কথাও স্মরণ করতে পারবেন। তো সেই যুদ্ধের পরে যখন দেখা গেল যে মানে 12 আনা অস্ত্র রয়ে গেছে, 4 আনা মাত্র আমরা 1,000 জাহাজ নৌকা বোঝাই করেছি, বিভিন্ন এলাকায় পাঠিয়ে দেওয়া হচ্ছে, শত শত স্বেচ্ছাসেবক গ্রামবাসী মাথায় নিয়ে বিভিন্ন এলাকায় সেগুলা
আমরা সরিয়ে ফেলছি, তখন কালীহাতির নৌপথে গোপালপুর থেকে হেমনগর হয়ে আবার এলেঙ্গার থেকে বিশাল, তখন বেলুচ রেজিমেন্টের মধ্যে দুর্ধর্ষ একটা কমান্ডো বাহিনী, আপনার সাধারণ বাহিনীগুলো পদাতিক বাহিনীর আক্রমণ করলো। সিরাজগঞ্জের থেকে 6 ইঞ্চ কামানের গোলাগুলি এসে আমাদের উপরে পড়লো। তারপরে উপর থেকে 2টা জেট বিমান এসে আমাদের আক্রমণ করলো, হেলিকপ্টার। প্রতি মুহূর্তে হেভি মেশিন গান থেকে স্ট্র্যাপিং হওয়া আরম্ভ করলো উপর থেকে। প্রচন্ড আক্রমণ আমাদের, সে এখনো ভাবতে মানে আমার তো মনে হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের যেসব ছবি আমরা দেখি সিনেমার পর্দায়, তার চেয়ে তো একটা ভয়ঙ্কর যুদ্ধ। শেষ পর্যন্ত আমাদের মুক্তিযোদ্ধারা আমরা বাধ্য হলাম, আমরা এখান থেকে নির্দেশ দিলাম, সেখানে আগুন দিয়ে দেওয়া হলো। সে এক আরেকটা অবিস্মরণীয় দৃশ্য। সারাদিন রাত্রিতে দাউ দাউ করে সে জাহাজে আগুন চলছে, শত শত হাজার হাজার বোমা বোমা কামানের গুলো এগুলা ফাটছে, এক একটা বোধ কয়েকশো ফিট উঁচু হয়ে পড়ছে, কোনো কোনোটা আধা মাইল 1 মাইল 2 মাইল দূরেও চলে গেছে। এবং গভীর রাত্রির একটার সময়ও 10 মাইল দূরের গ্রামাঞ্চল থেকে তারা বলছে যে একটা সূচ যদি মাটিতে পড়ে সেটাও দেখা গেছে। এত বেশি আগুনের মানে সেই লেলিহান শিখা চতুর্দিকে, সঙ্গে সঙ্গে কামানের বজ্র নির্ঘোষ, গোলা ফাটার আওয়াজ, উপর থেকে তা আবার আমাদের হেলিকপ্টার, তারপরে ইয়ের স্ট্র্যাপিং তো সেগুলো আছে জেট বিমানের। আমাদের কি মনে হয় আবারও ইন্টারভিউ। অনেক ধন্যবাদ জনাব বুলবুল খান মাহবুব, অনেক স্মৃতিচারণ করলেন এবং সে বিষয়গুলো আসলেই আপনার কাছ থেকে আরো শুনবো। আমাদের সাথে যুক্ত আছেন শরীদ কুমার লালা। জনাব শরীদ কুমার লালা, আপনাকে আর এক দফা স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে আসলে আপনার কোনো স্মৃতিচারণ আছে কিনা মুক্তিযুদ্ধে চলাকালীন সময়ে, বিশেষ কোনো স্মৃতিচারণ যেগুলো আপনাকে আজও আপনাকে স্মৃতিচারণের পাতায় অম্লান করে রাখে? আমার বিশেষ করে দুটো স্মৃতি মনে পড়ে। একটা স্মৃতি হচ্ছে যে আমাদের ওখানে আমরা যখন করি তখন কিছু সংখ্যক তৎকালীন ছাত্রলীগের নেতা বলে তারা দাবি করত, তারা এসে তারা কিন্তু যুদ্ধে কোনো সময় আসতো না, তারা ঘুরে বেড়াতো আর সবাইকে খালি মানে তারা বলতো যে দে আর ট্রাইং টু মোটিভেট পিপল, কিন্তু সেটা আমার কাছে খুব একটা মানে সোজা কথা হচ্ছে, তাদের কাছে আমার কাছে মনে হচ্ছিল যে তারা আসলে মানে সুবিধাবাদী, সোজা কথা। তো যাই হোক, তাদেরকে ডেকে আমি একদিন বললাম যে দেখো তোমরা যে এখানে না করছো, তার থেকে তোমরা সেই আমার ছেলেদের সঙ্গে যোগ দিয়ে তোমরা যুদ্ধ করো না কেন। ওরা দুজন ছিল, দুজনের মধ্যে একজন কিন্তু জয়েন করেনি, একজন কিন্তু ঠিকই জয়েন করলো, এবং ঠিকই জয়েন করলো শুধু না, সে 2-3 দিনের মধ্যেই শহীদ হয়ে গেল। এটা আমার একটা ভীষণ রকম বিষাদময় স্মৃতি। আরেকটা হচ্ছে একটা, এটা নভেম্বরের শেষের দিকে হবে, আমাদের হেডকোয়ার্টার তো ছিল শিলংয়ে, শিলং থেকে আমাদেরকে ইনস্ট্রাকশন দিল যে সবকটা সাবসেক্টর থেকে একই সঙ্গে অ্যাটাক করা হবে মানে পাকিস্তান ঘাঁটিকে। তো সেদিন স্বাভাবিকভাবে আমরাও গেছি। আমাদের সঙ্গে আমি আগেই বলেছি একটা মিডিয়াম মেশিন গান আর একটা 3 ইঞ্চ মর্টার, আর বাকিগুলো 2 ইঞ্চ মর্টার ছিল অনেকগুলো। তো গিয়ে কিন্তু আমাদের মেশিন গানও পুরনো, মর্টারও পুরনো। মেশিন গানটা যতক্ষণ পর্যন্ত মেশিন গান এবং মর্টারের সঙ্গে আমি নিজে আই ওয়াজ লিডিং অ্যান্ড আই ওয়াজ উইথ দেম। আমরা যাচ্ছি, হঠাৎ করে আমাদের মেশিন এগিয়ে যাচ্ছি, একটা জায়গায় দাঁড়াচ্ছি, আবার মেশিন গান দিয়ে কিছুক্ষণ গুলি ছুড়ে আবার একটু মনে হচ্ছে যে ফ্রি হয়েছে, আবার কিছুটা এগোচ্ছি, এভাবে এগোতে এগোতে আমরা প্রায় 3 কিলোমিটার এগিয়ে গেলাম। এগিয়ে যাওয়ার পর হঠাৎ করে যেটা হলো সেটা হলো যে আমাদের মেশিন গানটা কি
ফায়ারিং পিনই ভেঙে গেল বা যাই হোক, যে কোনো কারণে হোক, সেটা দিয়ে আর গুলি বেরোচ্ছে না। এরকম একটা সময়ে তখন স্বাভাবিকভাবেই আমাদের যখন গুলি এভাবে আর যাচ্ছে না, তখন পাকিস্তান আর্মি তার হয়ে গেছে, তারা তো অত্যন্ত ট্রেন্ড, দে কুড আন্ডারস্ট্যান্ড, তারা একদম পঙ্গপালের মতো ছুটে আসতে লাগলো। আমি হঠাৎ করে আমার চারপাশে তাকিয়ে দেখি যে আমার আশেপাশে কেউ নেই, সবাই চলে গেছে। আমি তখন এবং আমার সামনে একটা ছোট একটা পরীক্ষার মতো আর কি, সেই পরীক্ষার এক পাশে আমি দাঁড়িয়ে হঠাৎ করে চোখ তাকিয়ে দেখলাম যে পরীক্ষার অন্যদিকে 15-20 জন পাকিস্তানি সৈন্য দাঁড়িয়ে আছে। তো যেহেতু পরীক্ষাটায় কিছুটা জলও ছিল, তারা একটু জলকে ভয় পায়, তো সেটা করে আমি দেখলাম যে আমার তো এখানে দাঁড়িয়ে থাকলে আমি আর কিছুই করতে পারবো না, এবং আমি যে তাদের সঙ্গে ফাইট করব, সেই ফাইট করার মতো কিছুই আমার কাছে নেই। আমার কাছে একটা স্টেন গান আর একটা পিস্তল। তো সেই অবস্থা আমি সেখানে দাঁড়িয়ে আমি না, আমি সেটা গার্ড নিলাম, একটা গাছের আড়ালে গার্ড নিয়ে তারপরে ক্রলিং করে ব্যাক করে গেলাম। ব্যাক করে এসে এর আগে বলেছিলাম যে সামনে আমাদের একটা বিস্তীর্ণ মাঠ, তখন সেখানে জল শুকিয়ে গেছে, শুকনো খোলা মাঠ, যেটা দুপাশ থেকে এদিকে পাহাড় থেকেও দেখা যায়, ওদিক থেকে জঙ্গলের ভিতর থেকে দেখা যায়। সেটা দিয়ে যখন আসছি তখন পাকিস্তান আর্মি ওদিক থেকে সমানে গুলি করছে। আমার আশেপাশে দিয়ে গুলি চলে গেছে, কিন্তু সামুয়ার আমার গায়ে গুলি লাগেনি। আমরা চলে আসলাম। এর কিছুদিন পরেই সুনামগঞ্জ কিন্তু মুক্ত হয়ে গেল, মানে ওরা উইথড্র করে চলে গেল। তারপরে যেটা হলো, এখানে একটা এই কথাগুলো আসলে এগুলো বলাটা একটু বিব্রত করে, এগুলো ঠিক বোধহয় এই সময়ের জন্য কথাগুলো ঠিক না। আসলে আমাদের মুক্তিযোদ্ধা কারা আমরা জানি। কয়েকদিন আগে কয়েকজনের মুক্তিযোদ্ধা খেতাব উইথড্র নেওয়া হয়েছে হাইকোর্টের মাধ্যমে, হাইকোর্টের নির্দেশনায়। কেন? একই রকম লোক কিন্তু মুক্তিযুদ্ধেও ছিল, তারা মুক্তিযুদ্ধও করেছে, কিন্তু তারা কি সত্যিকারের অর্থে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেজন্য করেছিল কিনা, সেটা নিয়ে আমার সন্দেহ ছিল, এবং এই সন্দেহের যথেষ্ট কারণ ছিল। এবং একটা সময়ে ওই এলাকার যারা এমএনএ এমপিএ ছিলেন, সুনামগঞ্জের এমএনএ ছিলেন দেওয়ান ওবায়দুর রেজা চৌধুরী, তারপরে মির্জা ফরিদ গাজী, দেওয়ান ফরিদ গাজী, আব্দুল হক, ওনারা সবাই মিলে, ওনারা, বাকিটা আপনাদেরকে বুঝে নিতে হবে, আমি ওইগুলো ক্লিয়ার করব না, আমাকে বললেন যে তোমাকে একটু কলকাতায় যেতে হবে। যে কেন? যে আমরা একটা চিঠি পাঠাচ্ছি জেনারেল ওসমানীর কাছে। আমি মোটামুটি জিনিসটা বুঝে গেলাম, কেন কি ব্যাপার এগুলো বুঝে গেলাম। আমি বললাম যে ঠিক আছে, যাব। সেই চিঠি নিয়ে আমি কলকাতায় গিয়ে যেদিন পৌঁছাই, ইনসিডেন্টালি সেদিন ছিল, সেদিনই 16ই আগস্ট, কিন্তু 16 ডিসেম্বর। কিন্তু আমি তখনও এটা তারা যে সারেন্ডার করছে, যেহেতু তো আমি জার্নিতে, আমি খবরটা পাইনি। আমি আমাদের বাংলাদেশ সরকারের হেডকোয়ার্টার ওখানে গিয়ে জেনারেল ওসমানীর খবর যখন জানতে চাইলাম, শুনলাম উনি নেই, উনি নাকি সব সেক্টরে ঘুরে বেড়াচ্ছেন মিট করার জন্য। এবং পরবর্তী পর্যায়ে যেটা জানতে পারলাম যে উনি সারেন্ডারের ওটাতে উনি পার্টিসিপেট করবেন না, সেই জন্য করেছেন। তো তারপরে যাই হোক, সেখান থেকে আমি চলে গেলাম, মানে না পেয়ে কি করব, আমি ব্যাক করব। ব্যাক করার আগে ভাবলাম যে কলকাতায় এসছি, আমি একটু দেখি বালিগঞ্জে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গিয়ে দেখি আমার স্ত্রীর সঙ্গে যদি একটা দেখা করে আসতে পারি। যাই হোক, সঙ্গে দেখা হলো, এই আর কি। মানে এখানে একটা কথা আছে কি জানেন, মুক্তিযুদ্ধ কারা, এই প্রশ্ন কিন্তু আমার কাছে এখনো জাগে। মুক্তিযুদ্ধ আমরা যারা যুদ্ধ করেছিলাম, যারা অস্ত্র হাতে নিয়েছিলাম, খালি কি তারা যুদ্ধ করেছিলাম? যারা শিল্পী, তারা কি গান গেয়েছিলেন, খালি কি তারা যুদ্ধ করেছিলেন? আমি তো মনে করি
বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মুক্তিযোদ্ধা, কিছু সংখ্যক লোক ছাড়া, যারা মানে প্রতিক্রিয়াশীল, যারা পাকিস্তান পন্থী ছিল তারা ছাড়া বাকি সবাই, এমনকি শরণার্থী শিবিরের যারা আশ্রয় নিয়েছিল, যারা হয়তো আর কিছুই করেনি, কিন্তু তারা এই শরণার্থী শিবিরে এই কষ্ট ভোগ করছে, সেটা বিশ্ব বিবেককে জাগিয়েছিল। তাদেরকে কি আমরা মুক্তিযোদ্ধা বলবো না? আমরা রাখতে চাই। জি, আজকে আমাকে যদি আরেকটু সময় দেন, তাহলে কি আমি একটা শামসুর রহমানের একটা কবিতা পড়ার আমার একটা লোভ সামলাতে পারছি না। জি জনাব, সময়টা কি হবে? শরীদ কুমার লালা, আপনি কবিতাটি পাঠ করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি এটা পাঠ করছি। এটা আমাদের অত্যন্ত সম্মানিত কবি শামসুর রহমানের লেখা। কবিতার নাম হচ্ছে একজন শহীদের। তার আগে আমরা আরেকটু আপনাদের পরিচয় করে দিই, আপনারা কারা কারা আমাদের সাথে আজকে আছেন। দর্শকরা আর এক দফা জানতে চায়। আমাদের সাথে আছেন ডক্টর নুরুন নবী, 21শে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, গবেষক ও লেখক। অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। একই আলোচনায় আরও যুক্ত আছেন টাঙ্গাইল বাংলাদেশ থেকে বুলবুল খান মাহবুব, বীর মুক্তিযোদ্ধা। অনেক ধন্যবাদ স্যারও আমাদের সাথে আছেন। এবং একই আলোচনায় আরও যুক্ত আছেন যিনি এখন আমাদের কবিতা পাঠ করে শোনাবেন, শরীদ কুমার লালা। তিনি ঢাকা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। স্যার, আপনি যদি কবিতাটি আমাদের শোনান। ধন্যবাদ অনেক। কবিতাটার নাম হচ্ছে একজন শহীদের মা বলছেন। কবিতাটা একটু দীর্ঘ, আমি প্রথম স্ট্যাঞ্জাটা এবং শেষ স্ট্যাঞ্জাটাই পড়ব। প্রথম স্ট্যাঞ্জাটা: যাকে 10 মাস 10 দিন পেটে ধরেছি, এখন সে কোথায়? পুড়িয়ে আমার বুক এই পুরা দেশটিকে ভালোবেসে, শাপলা শালুক ভালোবেসে, খাল বিল মাছরাঙা সমত্ত নদীর বাঁক, দোয়েলের শীষ, দিগন্ত সবুজ করা টিয়েদের ঝাঁক, যৌবনের প্রফুল্ল সকালে ঝরে গেছে। কোথায় ওর হাড়গোড়? সার হচ্ছে খেতে স্বপ্নময় শস্য হয়ে হবে বলে? আমি তা জানি না। এবার শেষ স্ট্যাঞ্জাটা পড়ছি। হয়তো ভবিষ্যতে অনেকেই তার কথা বলে দিব্যি মাতাবে শ্রোতার ভিড়, আর বলবে এমন কেউ কেউ উচ্চারণ ওর নাম, এমন কেউ কেউ উচ্চারণ করবে ওর নাম, হোমরা চোমরা তারা, যারা তার কথা বলছে শুনলে সে আবার অকস্মাৎ জিন্দা হয়ে পতাকার মতো হাত তুলে জনসভা পণ্ড করে জানাবে তুমুল প্রতিবাদ। ওদের মুখোশ আঁটা ভণ্ড মুখে দেবে থুথু, শুধু থুথু। ধন্যবাদ। অনেক 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 ধন্যবাদ জনাব শরীদ কুমার লালা। আমি যুক্ত করতে চাচ্ছি, আমাদের সাথে আছেন জনাব ডক্টর নুরুন নবী, 21শে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি যদি ছোট্ট করে 2 লাইনে শেষ করতেন। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি বুলবুল খান মাহবুব ভাই যে অপারেশনের কথা বলছিলেন সেটার শেষ অংশটুকু যোগ করি। সেটা হলো, আমি তখন কাদের সিদ্দিকীর সাথে হেডকোয়ার্টারে, সেখান থেকে আমরা খবর পেলাম যে আমাদের মুক্তিবাহিনী কি বলে হাবিব কমান্ডারের নেতৃত্বে এই জাহাজ ধ্বংস করেছে। তা আমরা সরাসরি পাহাড় থেকে রওনা হয়ে যখন ফলদার কাছে আসলাম, তখন দেখি ওই যে বুলবুল ভাই যে বললেন যে আগুন লাগানো হয়েছে, জাহাজে অস্ত্রগুলো, গোলা বারুদ গুলো চারদিকে ছুটছে। আমরা প্রায় 10 মাইল দূরে ছিলাম। আমরা যেখানে অপেক্ষা করতেছিলাম, আমাদের সামনেই একসাথে একটা স্টেল বা কামানের এসে একটা পানিতে পড়বে বলে আমরা বেঁচে গিয়েছিলাম। তো যাই হোক, তারপরে আমি কাদের সিদ্দিকী এবং আমি আরো কয়েকজন মিলে আমরা ভোরে আসি। কাদের ভাই সমস্ত কিছু তদারকি করে সিদ্ধান্ত নিলেন
যে চারদিক থেকে, বুলবুল ভাই যেটা বললেন, চারদিক থেকে পাকিস্তানের আক্রমণ করছে, এখানে থেকে ফাইট করার কোনো অর্থ হয় না, আত্মঘাতী হবে। তিনি সবাইকে নির্দেশ দিলেন ভুয়াপুর ক্যাম্প ছেড়ে আমরা পাহাড়ে চলে যাব। তো এখানে বেনু কমান্ডার, হাবিবের কমান্ডার এবং আরো যারা কোম্পানি ছিল এগুলো মিলে, আর আমরা ওই যে কিছু অস্ত্র যেগুলো মানুষের বাড়িতে রাখা ছিল, কাদের ভাই বললেন যে এগুলো মানুষের বাড়িতে থাকলে ওই বাড়িগুলোরে ধ্বংস করবে। তো তখন বর্ষা মাস, আমরা এই বাড়ির আশেপাশে পানিতে, এগুলো তো সব ওয়াটার সেল, নষ্ট হবে না, আমরা পানিতে ডুবিয়ে রাখলাম। কোথায় কি রাখা হলো সেগুলোর হিসাব রাখা হলো। তারপরে কাদের ভাই অর্ডার দিলেন যে ভুয়াপুর অঞ্চল থেকে সমস্ত মুক্তি বাহিনী আমরা পাহাড়ে চলে যাব বা অন্য কোথাও চলে যাব। এই সমস্ত তদারকি করতে করতে প্রায় অন্ধকার, সন্ধ্যা হয়ে আসলো। তখন লাস্ট ব্যাচ হিসাবে কাদের ভাই এবং আমরা নৌকায় পাহাড়ের দিকে রওনা হলাম। তা আমরা ঘাটালের কাছে গলগন্ডা গেলেই তখন ভোর হয়ে গেল। তা আমরা যে ঘাটাল টাঙ্গাইলের যে রাস্তা, ওই হাইওয়েতে আর্মিরা তখন টহল দিত, পাকিস্তানিরা, ওরা জেনে গেছে যে আমরা এই রাস্তা দিয়ে পাহাড়ে যাই। তো কাজে আমাদেরকে অপেক্ষা করতে হলো যে সারাদিন থেকে আমরা আবার রাতে আমরা এই রাস্তা ক্রস করব। আমরা যে বাড়িতে আশ্রয় নিয়েছি সে একজন রাজাকার পুরস্কারের লোভে ঘাটালে পাকিস্তানি আর্মিকে খবর দিয়েছে। তো পাকিস্তানি আর্মি আসলো, এসে আমাদের যে বাড়িতে ছিলাম সেটা অ্যাটাক করলো। আর আমাদের আরো পাশের দুই বাড়িতে বেনু কমান্ডার আর খোরশেদ খন্দকার, এই কমান্ডার ওইখানে তারা আশ্রয় নিয়েছিল, ওরাও রাস্তা ক্রস করতে পারে নাই রাতের বেলায়। তো ওরা কাদের ভাইয়ের যেখানে অবস্থানে না গিয়ে ওরা যাচ্ছিল আরো ভিতরের দিকে। তখন খোরশেদ আলম কমান্ডার বেনুয়েদের সাথে ফাইট হয়। খোরশেদ আলম সিরিয়াসলি উন্ডেড হয়, পেটের ভিতরে গুলি লেগে নাড়ি ভুড়ি সব বেরিয়ে যায়। যখন পাকিস্তানিরা ফেরত যাচ্ছিল, কাদের ভাই তখন ওদেরকে অ্যাটাক করে পাকিস্তানিদের কয়েকটা নৌকা ডুবানো হয়। যুদ্ধ যখন থামে তখন আমরা আহত খোরশেদ আলমকে আমাদের নৌকায় নিয়ে, এবং আমরা খোরশেদ আলমের 4-5জন মুক্তিযোদ্ধা, ওরা সাঁতার জানতো না, ওরা যুদ্ধের সময় পানিতে ঝাঁপ দিয়েছে, ওরাও নিখোঁজ। তখন থানা আওয়ামী লীগের সেক্রেটারি ছিল, ভদ্রলোক মারা গিয়েছে, ওনাকে কাদের ভাই দায়িত্ব দিলেন, তুমি এই নিখোঁজ মুক্তিযোদ্ধাদের উদ্ধার করো। আমরা খোরশেদ আলমকে নিয়ে আরো ভিতরে গিয়ে অপেক্ষা করলাম যে কখন সন্ধ্যা হবে। এদিকে কাদের ভাই আমাকে দায়িত্ব দিলেন খোরশেদ আলমের টেক কেয়ার করার জন্য। বুলবুল ভাই বোধহয় ছিলেন সাথে, আমার ঠিক আর মনে পড়ছে না। তো যাই হোক, আমরা সন্ধ্যার দিকে আহত খোরশেদ আলমকে সবার শেষে, মুক্তিযোদ্ধারা আগে চলে গেল, কাদের ভাই আমার আগে গেল। কাদের ভাই বললো যে আপনি এই পাশে থাকেন, আমি রাস্তা ক্রস করে সিগন্যাল দিব, তখন আপনি খোরশেদ খন্দকারকে নিয়ে রাস্তা ক্রস করবেন। তো কাদের ভাই ওই পারে গিয়ে উনি আওয়াজ দিলেন যে উনি নিরাপদে আছেন এবং উনি আমাদেরকে ডিফেন্ড করবে যদি পাকিস্তানি অ্যাটাক করে। তখন খোরশেদ আলম একটা চাঙ্গারিতে ছিল, এর মতো দুইজন মুক্তিযোদ্ধা কাঁধে ঝুলিয়ে যাচ্ছিল। তো আমরা রাস্তা পার হলাম, তারপর আমরা হেডকোয়ার্টারে গেলাম। তো সেই জাহাজ মারা কাহিনীর সমাপ্তিটা এইভাবে হয়েছিল, এবং আমি বুলবুল ভাইকে ধন্যবাদ দেই যে উনি সুন্দরভাবে এই ঘটনাটা বলেছেন। আমার শেষ কথা হলো, টাঙ্গাইলের যুদ্ধ ছিল কাদের সিদ্দিক নেতৃত্বে জনযুদ্ধ। এইখানে আপামর জনতা, সেই কৃষক, শ্রমিক, আমলা, সরকারি কর্মচারী, মিলিটারি, পুলিশ, আমরা যারা ছাত্রকর্মী, আমরা সবাই জয়েন করেছিলাম। বাংলাদেশ যে একটা জনযুদ্ধ ছিল সেটার এক্সাম্পল হলো টাঙ্গাইল মুক্তি বাহিনী কাদের সিদ্দিকীর নেতৃত্বে। তা আমি আর সময় নাই, আমি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় বাংলা, জয় অনেক ধন্যবাদ। জয় বঙ্গবন্ধু। অনেক ধন্যবাদ। ডক্টর নুরুন নবী ছিলেন আমাদের সাথে, 21 পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, গবেষক, একাধারে লেখক, 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির যুক্তরাষ্ট্র চ্যাপ্টারের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি। অনেক ধন্যবাদ। আমি যুক্ত করতে পেরেছি বুলবুল খান মাহবুব, বীর মুক্তিযোদ্ধা। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি যদি ছোট্ট করে 2 লাইনে শেষ করতেন। ওনার বোধহয় ইন্টারনেটটা আবার বোধহয় আবার মনে হয় ইন্টারনেট সমস্যা বা জটিলতা দেখা দিয়েছে। সেই সমস্যাটি সমাধান হলে আমরা আরেক দফা যুক্ত করে নেব। স্যার, আমাদের সাথে আছেন শরীদ কুমার লালা, বীর মুক্তিযোদ্ধা, স্বনামধন্য প্রকৌশলী। স্যার, আপনি যদি 2 লাইনে শেষ করতেন। এটা আমাদের বিজয়ের মাস,
এই বিজয়ের মাসে স্বভাবতই আমাদের কিছু কিছু জিনিস আমাদের বারবার মনে পড়ে। আমাদের বারবার মনে পড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা। আমাদের বারবার মনে পড়ে সেই সমস্ত বীর মুক্তিযোদ্ধা যাদের সঙ্গে একসঙ্গে যুদ্ধ করেছি, যাদের কেউ কেউ শহীদ হয়েছে, তাদের প্রত্যেককেই তাদেরকে প্রত্যেককেই জি, তাদের আপনাকে আমরা প্রত্যেকের শুনতে প্রতি আমার পাচ্ছি, আপনি বলতে থাকুন। জি, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। এবং একটু আগে ডক্টর নুরুন নবী যে কথাটা বলেছিলেন, একটু বললেন, আমি তার সঙ্গে একমত হয়ে সেটাই আবার জানাচ্ছি যে এই মুক্তিযুদ্ধ এটা ছিল সত্যিকার অর্থে একটা গণযুদ্ধ, যেখানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ অংশগ্রহণ করেছিল। কিছু পাকিস্তানপন্থী, কিছু মৌলবাদী, কিছু ইয়ে। জি, অনেক ধন্যবাদ। আমরা আবার একটু যুক্ত করেছি বুলবুল খান মাহবুব, বীর মুক্তিযোদ্ধা। স্যার, যদি 2 লাইনে শেষ করতেন, বারবার ইন্টারনেট জটিলতা দেখা দিচ্ছে, ছোট্ট করে যদি শেষ করতেন। তো সবাইকে ধন্যবাদ। আসলে মুক্তিযুদ্ধের চেতনার কথা আমরা বলি, কিন্তু এখনো আমরা সেই চেতনা আস্তে আস্তে হারিয়ে ফেলছি। মুক্তিযুদ্ধের জয় আমাদের এসছে, কিন্তু যথার্থ মুক্তি এখনো আসেনি। আমরা প্রত্যাশায় থাকবো নতুন প্রজন্ম যেন আমাদের যে আলোক শিখা আমরা একদিন জ্বালিয়েছিলাম তাকে আরো বেশি প্রজ্বলিত করে এদেশ থেকে, গণতন্ত্রের থেকে শুরু করে সবকিছু সুরক্ষিত করে, মানুষের কাছে মুক্তির স্বাদকে পৌঁছিয়ে দেয়। সাম্প্রদায়িকতা, ভেদ বুদ্ধি, সমস্ত শ্রেণী বৈষম্য দূর করে একটা সুখী সুন্দর জনগণতান্ত্রিক বাংলাদেশের যে স্বপ্ন আমরা ৭১ দেখেছিলাম, ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রমের বিনিময়ে আমরা যে স্বাধীনতা ছিনিয়ে এসেছিলাম, সেই স্বাধীনতার সূর্য প্রতিটি ঘরকে আলোকিত করুক। আমাদের ভিতর থেকে সমস্ত সাম্প্রদায়িকতা, আমাদের ভিতর থেকে ধর্মান্ধতা, আমাদের ভিতর থেকে শ্রেণী বৈষম্য সব দূর হয়ে সত্যিকারের একটা মুক্ত স্বাধীন বাংলাদেশ, তার স্বাদ যেন আমাদের পরবর্তী জেনারেশন অন্তত পায়, সেই প্রত্যাশা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং যারা উদ্যোক্তা তাদেরও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। দর্শক, আপনারা দেখছিলেন জানতে ইচ্ছা করে আয়োজন ছিল আজকের অনুষ্ঠানে। আমাদের সাথে ছিলেন আর এক দফা একটু ধন্যবাদ, স্বাগত এবং অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি বীর মুক্তিযোদ্ধা, ২১শে পদকপ্রাপ্ত গবেষক, লেখক, ৭১-এর ঘাতক দ্বারা নির্মূল কমিটির যুক্তরাষ্ট্র চ্যাপ্টারের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ডক্টর নুরুন নবী। অনেক ধন্যবাদ আপনাকে, এই আলোচনায় আপনি ছিলেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে আমাদের সাথে ছিলেন বীর মুক্তিযোদ্ধা, টাঙ্গাইল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন বুলবুল খান মাহবুব। অনেক ধন্যবাদ, আমাদের এই আলোচনায় আপনারা যুক্ত হয়েছিলেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের কাছে যারা আমাদের সাথে ছিলেন, এবং এই আলোচনায় আমাদের সাথে আর যারা দর্শক ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের বীর কণ্ঠে বীর গাথার এই আয়োজনটি। শুভরাত্রি।